10-minute video of Sitalkuchi violence from Saturday that মমতা shows ব্যানার্জি শীতলকুচি হওয়ার পরে ওই ঘটনাটাকে সামনে রেখে মানে আমাকে বলতে পারেন যে যেটাকে বাংলায় বলেই পাঠা। শীতলকুচিতে উনি থাকাকালীন 4 জনকে গুলি চালিয়ে ভোটের দিন হত্যা করেছিলেন। ইউনিফর্মে থাকাকালীন তিনি ছিলেন একজন বিতর্কিত পুলিশ অফিসার। শীতলকুচি ডিপ স্টেট থিওরি, এই যে মমতা ব্যানার্জি এতদিন ধরে কেন এই রোহিঙ্গা বাংলাদেশিদের এখানে ঢুকিয়েছেন, কি আর অরিজিনাল উদ্দেশ্য ছিল? একটা উদ্দেশ্য তো ভোট। একদমই না। একটু আগে যখন কথা হচ্ছিল তখন আপনি বলছিলেন যে কেউ আপনাকে কিনতে পারবে না, তো যখন আপনি পুলিশ ছিলেন সেই সময় কি আপনাকে কেনার চেষ্টা করা হয়েছিল? ধরুন বসিরহাটে যখন জয়েন করলাম, গরুর মাথা কেটে দিয়ে কালী মন্দিরে টাঙিয়ে দিয়ে। কি বলছেন? হ্যাঁ, যেটা রাজনৈতিক উদ্দেশ্যে যে মার্ডারগুলো হয় আগে থেকেই তার মানে ভিতর থেকে অপারেট করেছে, ভিতর থেকে মার্ডার করাতো বা ধরুন করে আবার ব্যাক করে চলে আসতো, এই ঘটনাও ঘটেছে। বা জেলের মধ্যে অল পসিবল এন্টারটেনমেন্টের ব্যবস্থা থাকতো। অল পসিবল মিন্স অল পসিবল, মানে এগুলো বাস্তব ঘটনা, মানে এর মধ্যে এগুলো তো আমরা সিনেমায় দেখি। আপনি নিজে কখনো এনকাউন্টার করেছেন স্যার? মাওয়িস্ট অপারেশনের সময় একবার মনে আছে আপনার সেই মাইন্ড ব্লাস্ট হয়েছিল, সিআরপিএফ এর ডিসি ইয়েতে উড়ে গেছিল, 2-4 বার টার্গেটে ফায়ার হয়েছে, হয়তো আমার মাথার 3-4 ইঞ্চি ওপর দিয়ে কি 6 ইঞ্চি ওপর দিয়ে চলে গেছে। এনকাউন্টারের কথা যখন হচ্ছিল তখন একটা জিনিস মনে পড়লো, কিষানজি এনকাউন্টার। Day after the encounter in Jungle Mahal in West Bengal of Maoist leader Kishanji's body. সেই সময় আপনি কোথায় ছিলেন? আমি পুরো ঘটনাটাই জানি। আজ আড্ডা স্টেশনে আমার অতিথি দেবাশিস ধর। তিনি একজন প্রাক্তন আইপিএস অফিসার আর এই মুহূর্তে তিনি বিজেপির এমএলএ। চলুন আমার সঙ্গে কথা বলবো তার সঙ্গে। আড্ডা স্টেশনে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি রশনি, আর আমাদের কন্টেন্ট কেমন লাগছে আপনারা জানাচ্ছেন। আর আজকে আমার সঙ্গে রয়েছেন ভীষণ স্পেশাল একজন গেস্ট, আমার সঙ্গে রয়েছেন দেবাশিস ধর। নমস্কার, কেমন আছেন স্যার? ব্যস্ততা কতটা বেড়েছে? অনেকটাই বেড়েছে, মানে এই লাইফটা তো একটা অন্যরকম লাইফ। যখন আপনি কোনো রাজনীতিবিদ হিসাবে ময়দানে আসেন, বিশেষ করে যখন জনপ্রতিনিধি হয়ে যায়, একদম, তখন ওই দায়িত্বটা আরো অনেক গুণ বেড়ে যায়। মানে পুরোনো জীবনে অতি অবশ্যই যে দায়িত্ব পালন করেছে ওখানেও প্রায় 24 ঘন্টায় দিতে হতো, বাট ওখানে আপনার একটা স্টাইল অফ ওয়ার্ক ছিল, বা আপনি মানুষের কাছে ডিরেক্টলি আনসারেবল ছিলেন না, যেটা এখানে ভীষণ গুরুত্বপূর্ণ। পুলিশ প্রশাসনেও যে বিভিন্ন দায়িত্ব বা আগেও যেগুলো সামলেছি, তাতে তার ডোমেনটা অনেক ছোট ছিল, কিন্তু এখানে ডোমেনটা অনেকটাই বড়। সব থেকে বড় কথা, নাগরিক পরিষেবা এতটাই খারাপ, সেটা গ্রামাঞ্চলই হোক বা শহরাঞ্চলই হোক, মানে প্রত্যেক মিনিটে মনে হয় 8-10টা করে ফোন আসে, বেশি হবে, মানে এটা ভুল বলছি হয়তো, প্রত্যেক সেকেন্ডে হয়তো 2-3টে করে ফোন আসে। ফোনটা অ্যাটেন্ড কোনোটা পারি, কোনোটা হয়তো পারি না, কিন্তু প্রচুর অভিযোগ মানুষের, প্রচুর মানে প্রচুর। তো সেগুলোকে একসাথে মিট আপ করাটাও কঠিন। আর তারপরে এটা অনেক ডাইভার্সিফাইড এরিয়া, এখানে বিভিন্ন রাজনৈতিক লোক থেকে আরম্ভ করে যারা সাধারণ মানুষ, অনেকেই ব্যাপারটা বোঝেন না যে কার কাছে গেলে কি পরিষেবা পাবো, আর বা কাকে ফোন করা উচিত, মানে যেগুলো হয়তো প্রশাসনিক আধিকারিকদের করা উচিত বা লোকাল অফিসে করা উচিত, সেই ফোনগুলো ডিরেক্টলি আমার কাছে আসে। সঙ্গে হসপিটাল আছে, স্কুল আছে, এক একজনের এক এক রকম সমস্যা। ফলে মানে মোটামুটি সকাল থেকে রাত 2-2:30 অব্দি সমস্যা। আর সব থেকে বড় কথা, যেহেতু এখানে কর্মসংস্থানটা খুবই দরকার, তো এর পিছনে আমি অনেকটাই চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব এটা করা যায় একসাথে। মানে কি কি ধরনের শিল্প এখানে হতে পারে। মানুষেরা তো অভিযোগ রয়েছে এত রকম, তারা সব মানে পরিষেবা পাচ্ছে না, আগের সরকারের থেকে হয়তো তারা পায়নি, এই সরকারের থেকে এক্সপেকটেশন বেশি রয়েছে। তো আপনার কি মনে হচ্ছে যে আপনি কতটা তাদের এক্সপেকটেশন ফুলফিল করতে পারবেন?
দেখুন, সমস্যাটা হচ্ছে 15 বছরের কাজ বা তার আগে 34 বছর, মানে এর থেকে ভালো কিছু হয়তো ছিল না, এরা চরমে নিয়ে গেছে। তো 15 বছরের কাজ 15 দিনে মেটানো সম্ভব নয়। একদমই তাই। প্রত্যেকেই চাইছে, মানে অফিস যেদিন যেদিন খোলা থাকে হুম, সকালে প্রায় 5-6 লোক আসে, আর রাত 10টায় যদি আমি অফিসে গিয়ে বসি 200-300 লোক গিয়ে হাজির হয়ে যায়। সবাই চান যে এক্ষুনি আমার কাজটা করে দিতে, বা এক্ষুনি ওনার সমস্যাটা রাস্তা ঠিক সমাধান হয়ে যাবে, করতে। জল আর চলে আসবে, ড্রেনেজ সিস্টেম ঠিক হয়ে যাবে। জমি সংক্রান্ত সমস্যা প্রচুর আছে, দখল, আর বিশেষ করে ওয়েটল্যান্ডে দখল, মাটি কাটা, হুম, বিভিন্ন রকম হ্যারাসমেন্ট। পুরনো অনেক মানুষ আগের ইলেকশনের পরে মারধর খেয়েছে হুম, বা তাদের উপর টর্চার হয়েছে, মানে সব মিলিয়ে বলতে পারেন এটা একটা বড় সমস্যা। তারপরে যে কোনো রাজনৈতিক দলেরই নিজেদের মধ্যেও বিভিন্ন রকম মতভেদ থাকে, নিশ্চয়ই। ফলে সেটাও ইনফাইটিং কেও মোকাবিলা করা, এটাও একটা বড় সমস্যা। আর সকলেই চান যে তার মতো করে সমস্যাটা মিটবে, সেটা তো বাস্তবে সম্ভব না, হুম, কোনোদিনই হয় না। মানে কোনো ডিসিশন নিলে কারো পক্ষে যাবে, কারো বিপক্ষে যাবে, ফলে যখন বিপক্ষে যায় তখন সে মনে করছে যে ঠিক নয়। আর 2 নম্বর কথা, আমাদের সরকারের বিশেষ করে আইনের বাইরে গিয়ে কাজ করার জায়গাটা খুব কম, ফলে এতদিনের যে ট্র্যাডিশন চলে এসছে, সবাই ভাবছেন যে আমি আমার মতো করে কাজ করতে চাই, কিন্তু সেটা তো হবে না। সরকার সরকারের মতোই কাজ করে, কারণ যে ম্যান্ডেট দিয়ে আসা হয়েছে তার বাইরে গিয়ে হয়তো কিছু করা সম্ভব নয়। আর বিশেষ করে অনেকের যেটা আচরণবিধি, সেটা এখনো বিরোধীদের মতো রয়ে গেছে, এখনো তারা জনমুখী হয়নি। জনমুখী বা সরকারের প্রশাসক যেভাবে আচরণ করে, প্রশাসককে যে দায়িত্ব নিতে হয়। হুম, হুম, দেখুন, এখন এই মুহূর্তে গিয়ে আমি সরকারের প্রতিনিধি, এক্স্যাক্টলি। তো সরকারের ম্যান্ডেটকে আমাকে এক্সিকিউট করতে হবে। হুম, হুম, তার বদলে যদি আমি সরকারকে, এটা নয় যে সরকারের প্রত্যেকটা ডিসিশনে, ধরুন হয়তো আমার কিছু কিছু জায়গাতে হয়তো মনে হচ্ছে এই ডিসিশনটা না নিলেই ভালো হতো, এটা আমার জন্য হয়তো একটু ব্যাকফুটে যাচ্ছে, কিন্তু আমি ওটাকে বিরোধিতা করতে পারি না। মানে কারণ সরকার একটা অ্যাজ এ হোল একটা পুরো সিস্টেম বা পলিসি নিয়ে চলে, তো সেই ব্যাপারটা আমাদের লোকজন বোঝেন না অনেকেই, মানে এখনো শুধু এই বিরোধিতার মোড়েই থেকে যাচ্ছে। এগুলো সময় লাগবে, ধীরে ধীরে হবে। স্যার, আপনি এখন একজন জনপ্রতিনিধি, কিন্তু অনেকেই এখনো আপনাকে আইপিএস দেবাশিস ধর বলেই চেনে। তো আপনার কি মনে হয় কোথাও গিয়ে রাজনীতিবিদের যে পরিচয় সেটা এটাকে ছাপিয়ে যাচ্ছে? না, সেটা তো আছে। দেখুন, আমাকে ম্যাক্সিমাম লোক চেনার, মানে যে কোনো পশ্চিমবঙ্গ ক্যাডারে প্রায় 225 জন আইপিএস অফিসার রয়েছে, তো তাদের মধ্যে থেকে আমাকে অনেক বেশি লোকে চেনে 3টে কারণে। এক, মানে এবারেও মানে ডক্টর রাজেশ কুমার সাহেব, উনি আমার থেকে অনেক সিনিয়র, উনিও জিতে এসছেন, উনি ডিজি র্যাঙ্কে মানে রিটায়ার করেছেন। তো তারপরে আমাকে লোকে বেশি চেনার কারণ কি, শীতলকুচি ঘটনা, হুম, তখন কুচবিহারে এসপি হিসাবে যা যা ঘটেছিল, হুম, সিএম এর বিখ্যাত ডায়ালগ যে এসপি কে কেসে ফাঁসাও। 2 নম্বর হচ্ছে যে গভর্নমেন্টের সাথে, বিশেষ করে সিএম এর সাথে আমার একটা ডিরেক্ট কনফ্রন্টেশন চলেছিল। মানে সেই পিরিয়ডটাতে যে সাফারিংস এসছিল লাইফে, বা লোকে জানে যে হ্যাঁ এই লোকটা অ্যাটলিস্ট মানে মমতা ব্যানার্জির সাথে যে ডিরেক্ট কনফ্রন্টেশনে গেছে এবং হ্যাঁ। তাতে কোনোদিন মাথা ঝোঁকায়নি, তো এ কোনোদিন বিক্রি হবে না। স্যার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আপনি ডিরেক্ট কনফ্রন্টেশনে গিয়েছিলেন, তো তার দলের লোকেরা যখন আপনার দলে এখন জয়েন করছে, আপনার কি মনে হচ্ছে? দেখুন, আমার লড়াইটা ছিল ডিরেক্টলি মমতা ব্যানার্জির সাথে, মানে তার দলের, তৃণমূলের সাথে নয়? না, তৃণমূলের এই দুর্নীতি বা অন্যান্য পলিসি গুলো বা এগুলোর এগেনস্টে অবশ্যই ছিল, কিন্তু আমার চাকরি ছাড়া বা এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে, দেখুন আইপিএস এর চাকরি ছেড়ে তাও 14 বছর চাকরি বাকি থাকতে খুব কম লোকই, মানে আমি চাকরিতে থাকলে 1 বছর পরে আইজি হতাম, তো সেই রকম জায়গায় থেকে এত বড় সিদ্ধান্ত নেওয়াটা খুব স্বাভাবিক নয়। তাও এই সিদ্ধান্ত নিয়েছি আমি 8 ঘন্টার
পরিপ্রেক্ষিতে, মানে জাস্ট হাফ অ্যান আওয়ারের মধ্যে যখন আমাকে লোকসভায় টিকিট দেওয়ার কথা বললো, বা আমার চাহিদা মানে একদমই রাজনীতিবিদ হিসাবে ছিল না। আচ্ছা। আমার চাহিদা ছিল যে ক্যাডার চেঞ্জ করে অন্য, আমি জম্মু কাশ্মীরেও চলে যেতে রাজি ছিলাম, বা সেন্ট্রাল ডেপুটেশনে চলে যেতে রাজি ছিলাম। আমি কোনোদিন সত্যি কথা বলতে রাজনীতিতে আসবো কোনোদিন ভাবিনি, ডেস্টিনি অনলি। মমতা ব্যানার্জির সাথে ডিরেক্ট, মমতা ব্যানার্জি বা তার বৃত্তের যারা খুব মানে ক্লোজ সার্কেলের অফিসার ছিলেন তাদের সাথে আমার ডিরেক্ট কনফ্রন্টেশন ছিল, কারণ তারা বহুদিন ধরে আমাকে বিভিন্ন ভাবে হ্যাকল করেছিল, বা বলতে পারেন শীতলকুচি বা তার পরবর্তী বিভিন্ন ঘটনা, তার আগে পরে মানে এমন একটা পরিবেশ রচনা, বিশেষ করে শীতলকুচি হওয়ার পরে ওই ঘটনাটাকে সামনে রেখে, মানে আমাকে বলতে পারেন যে যেটাকে বাংলায় বলে বলির পাঁঠা, মানে সাজিয়ে উনি সেই ইলেকশনটা মানে সংখ্যালঘু সম্প্রদায়কে একত্র করে উনি এটা বোঝাতে চেয়েছিলেন, দুটো জায়গায় বোঝাতে চেয়েছিলেন। এক, যে আমাকে বিশাল শাস্তি দিয়ে সংখ্যালঘুদের কাছে একটা হিরো হতে চেয়েছিলেন, আর 2 নম্বর হচ্ছে যে প্রশাসনের কাছে একটা বার্তা দিতে চেয়েছিলেন যে যে আমার বিরোধিতা করবে বা যে আমার কথা শুনে কাজ করবে না, বিরোধিতা ইজ এ ডিফারেন্ট টার্ম। উনি চেয়েছিলেন যে এই ঘটনার পরে প্যারামিলিটারি ফোর্সকে আমি অ্যারেস্ট করে দিই, তাদের আর্মস অ্যামুনিশন সিজ করে দিই, তাদের বিরুদ্ধে রিপোর্ট দিই, এবং পুরো ঘটনাটাকে অন্যভাবে মানে রিপোর্ট করি। এক্স্যাক্টলি। কিন্তু আপনি সেটা করেননি। কোট আনকোট যা ঘটেছিল, বা আমার যেটা ঘটনা ঘটেছিল, আমি বাইটটাও সেটা দিয়েছিলাম, রিপোর্টেও সেটা লিখেছিলাম, বা পরবর্তীকালে আমি ওই রিপোর্টটা দিয়েছিলাম বলে সিআইডি এত তদন্ত করেছিল বা এত আমাকে হ্যাকল করেছিল, এবং তারপর আপনাকে সাসপেন্ডও করে দিয়েছিল। আমাকে শুধু সাসপেন্ড করেনি, আমাকে মানে আমাকে ক্রিমিনাল কেসে ইনফ্লিক্ট করার জন্য, বা বলতে পারেন শীতলকুচিতে আমাকে 10 বার সিআইডি তদন্তের মুখে পড়তে হয়েছে। 10 দিন 7 ঘন্টা করে ভবানী ভবনে আমার ইন্টারোগেশন হতো, আমার মোবাইল ফোন সিজ করে নিয়েছিল, ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছিল, অনেক কিছু করেছে। 2টো প্রসিডিং, 3খানা ক্রিমিনাল, মানে আমার বাড়িতে রেড করা, মানে মায়ের যেখানে মানে আমার নিজের বাড়ি, পিসি অ্যাক্টে কেস করা, বা এই যে উনি নিজেই বলেছিলেন যে এসপি কে এই কেসে ফাঁসাও, মানে ওনার যেটা ভিডিও রেকর্ডিং লিক হয়ে, তার জন্য আমাকে অভিযুক্ত করা হয়েছিল। তো এমন কোনো ঘটনা ঘটেনি যে, দেখুন সেই সময় আমার বাড়ি থাকাটাও দুষ্কর ছিল, মানে প্রত্যেকদিন কিছু না কিছু ভবানী ভবন থেকে বা অন্যান্য জায়গাতে চিঠি পত্র, বা আমার টাকা পয়সা সমস্ত আটকে, আজকের দিনেও পাইনি, নতুন গভর্নমেন্ট আসার পরে আমি অ্যাপ্লাই করেছি, সেটা হয়তো হবে। আমার টাকা পয়সা মানে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গিয়েছিল। না, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারেনি, কারণ ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার মতো মানে কোনো এভিডেন্স ছিল না। আর 2 নম্বর কথা, আমি আইনটার সবার থেকে মানে একটু হলেও বেশি বুঝি। তো আমাকে যে উনি বলেছেন ফাঁসাবেন, আমাকে ফাঁসানো মতো সোজা নয়। আমি কপি বুক স্টাইলে চলি, আমি আইনের বাইরে গিয়ে একটা কাজও করি না যে উনি আমাকে ফাঁসাতে পারবেন। হ্যাঁ, শীতলকুচি কেসে মমতা ব্যানার্জি ফাঁসবেন, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। যখন ইলেকশন কমিশনে উনি এফিডেভিট ফাইল করেছিলেন, প্রত্যেককেই করতে হয় প্রত্যেক প্রার্থীকে, যে ওনার এগেনস্টে কোনো ক্রিমিনাল কেস পেন্ডিং নেই। 2 জন প্রার্থী কিন্তু কোর্টে, সরি, ইলেকশন কমিশনের কাছে ওরা এফিডেভিট করে দিয়েছিল যে মমতা ব্যানার্জির নামে কেস পেন্ডিং আছে শীতলকুচিতে। উনি কিন্তু এফআইআর নেমড অ্যাকিউজড, মানে এই যে প্ররোচনা দেওয়ার জন্য যে ঘটনাটা ঘটেছিল, প্যারামিলিটারি ফোর্সের উপর আক্রমণ হয়েছিল, তার জন্য কিন্তু এফআইআর আছে, তার তদন্ত এখনো হয়নি। আমি এবার সিআইডির কাছে বা রাজ্য সরকারের কাছে অ্যাপিল করব যে ওনার এগেনস্টে যে এফআইআরটা হয়েছে সেটা নিয়ে যেন তদন্ত করা, পূর্ণাঙ্গ তদন্ত করা, কারণ শীতলকুচির জন্য উনি দায়ী ছিলেন, উনি ইনস্টিগেট করে মানুষগুলোকে পাঠিয়েছিলেন, যার জন্য এই ঘটনা ঘটেছিল। স্যার, প্রথম কয়েক ঘন্টায় ঠিক কি হয়েছিল আপনি যদি সেই দিনটা একদম বলেন আমাদের। দেখুন, কুচবিহার ফ্রম দ্য ল অ্যান্ড অর্ডার পয়েন্ট ইজ এ ভেরি 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 ডিস্টার্ব ডিস্ট্রিক্ট। আমি যতটুকু চার্জে ছিলাম ইলেকশনের আগে এবং পরে,
ল অ্যান্ড অর্ডার প্রায়ই হতো, মানে ইলেকশনের কয়েকদিন আগে দিলীপ ঘোষের কনভয় অ্যাটাক হয়েছিল, উনি তখন রাজ্য সভাপতি ছিলেন। ইলেকশনের দিন ভোরবেলা 5:15 নাগাদ আনন্দ বর্মন বলে এক যুবক মার্ডার হয়েছিল। তার আগের রাত থেকেই গন্ডগোল চলছিল, মানে আগের রাত আমি সারা রাত হয়তো 1 ঘন্টাও চোখের পাতা মানে বুঝতে পারিনি। তো তারপরে যেটা ঘটে যে ওই ঘটনার আমি তখন রিপোর্ট লিখছিলাম। তার মধ্যে ওই ওখানে দুটো বুথ আছে, 125 আর 126। 125 বুথে হিন্দুরা মেজরিটি, 126 বুথে মুসলমানরা মেজরিটি। ওখানে একটা কমন জায়গা আছে, মানে মোড় আছে যেখান থেকে যারা ভোট দিতে যায় ওই মোড়টাকে দুতরফকে ক্রস করে আসতে হয়। তো 126-এ যারা হিন্দুরা সংখ্যালঘু কোনোদিন ভোট দিতে পারতো না 126-এ এসে। ফলে ওই গ্রাম দিয়ে যখন সকাল থেকে ভোট দিতে পারছে না, ওরা প্যারামিলিটারি ফোর্সের মহিলারা সাহায্য চেয়েছিল। এবারে সাহায্য কেন দিয়েছে ওটা নিয়ে ওদের গাড়ি ভাঙচুর হয়েছিল প্যারামিলিটারি ফোর্সে। তখন ওরা ভাঙচুর হওয়ার পরে লাঠিচার্জ করে, পরবর্তীকালে শূন্যে 1 রাউন্ড ফায়ার করে। ফায়ার করার পরে লোকজন পালিয়ে যায়, কিন্তু সামনে একটা বাচ্চা এসে মানে একটা বাচ্চা ছেলে এসেছিল, ধাক্কা খেয়ে মুখ দিয়ে গ্যাজলা উঠেছিল। তো ওখানে রোডে গিয়েছিল, মারা গেছে। তারপরে গিয়ে ওই 8টা সাড়ে 8টার মধ্যে প্রচুর মব অ্যাসেম্বলড হয়ে পরবর্তীকালে এদেরকে চেস করে। ওদিকে ভোট হচ্ছে, প্রায় 300-400 মব মিলে, যেটা বলেছিলেন কেউ ওই লোকাল ইয়ে নিয়ে যাবে, কেউ ঝাঁটা লাঠি ছোটা মানে দা বটি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন সেটা নিয়েই ওখানে আক্রমণ করতে গেছিল। ভয়ঙ্কর ভাবে আক্রমণ করেছিল, এমনকি বম চার্জ হয়েছিল। পরবর্তীকালে ওটা পাওয়া গেছে, মানে রিপোর্টে পাওয়া গেছে বা পরের সিসিটিভি থেকে যখন রিট্রিভ হয়েছে, মানে আপনার বুথের মধ্যে যে সিসিটিভি ছিল, তো বা ওই বোমের যে রেমনেন্টস পাওয়া যায় যখন ফরেনসিক তদন্তের জন্য যায়, এগুলো তো রিভিল্ড হয়েছে। একটা কথাই বলতে পারি যে এই পুরো ঘটনাটা ঘটার পরে যখন এই যে কমান্ড্যান্টের নেতৃত্বে যে বাহিনীটা, বুথের যারা বাহিনী ছিল তাদেরকে বলতে পারে সেফগার্ড করতে চায়, বা বুথের যারা ভোট কর্মী ছিল তাদের আক্রান্ত হয়েছিল বাঁচাতে চায়, সেই সময় অ্যাটাকটা হয়, তারপরে ফায়ারিং হয়। মানে পরিস্থিতিটাই এমন ছিল যে 2.5-3 ঘন্টা ভয়ঙ্কর গন্ডগোলের মধ্যে দিয়ে গেছিল। এটা কিন্তু কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়। তো ওই ঘটনার পরে ফায়ারিং হয়, তারপরে ইলেকশন বন্ধ হয়ে যায়, তারপরে এডিএম কে পাঠায়, ভিডিও যায়। তৃণমূল কি ভোট লুট করতে চেয়েছিল? অবশ্যই মমতা ব্যানার্জি তো ওটাই, আপনি বললেন না যে তৃণমূলের সাথে আপনার, হ্যাঁ মানে মমতা, দেখুন সবাই আজকে আপনি দেখছেন যে মমতা ব্যানার্জিকে ছেড়ে সবাই প্রায় চলে গেছে। তো এতজন যদি উনি জনপ্রিয় নেত্রী হন, বা যার নাকি এত জনপ্রিয়তা, বা বলতে পারেন যে অ্যাকসেপ্টেন্স এত বেশি, এত সবকিছুর কন্ট্রোলার, তো সব থেকে যারা কাছের লোকজন ছিল তারা কেন চলে যাবে? প্রত্যেকে ওনাকে ছেড়ে চলে গেছে, এবং এমন ভাবে চলে গেছে, এটা হওয়াটা তাদের সাথেই হয়। দেখুন নেচার কাউকে ছাড়ে না, আপনি যা করবেন সেটা আপনি এই জন্যই ফেরত পাবেন। উনি ব্ল্যাকমেল করে বা সবাইকে যেভাবে উনি কন্ট্রোল করতেন, উনি মানে এমনই, মানে ধরুন আমার ক্ষেত্রে একভাবে ভয় দেখিয়ে কন্ট্রোল করতে চেয়েছিলেন, বা আমাকে মানে হয়তো আমার লাইফটাই শেষ করে দিতে পারতেন। কিন্তু ওনার নিজস্ব বৃত্তের লোকজন এখন পুরোটা এমন সাবোটেজ করেছে, এবং এটাও বলে দিচ্ছি মানে প্রত্যেকটা বলতে পারেন দুর্নীতি বা প্রত্যেকটা যে ঘটনা ঘটেছে, যেগুলো এমন অনেক অজানা ঘটনা যেটা আমরা জানতে পারিনি, ধীরে ধীরে সব সামনে আসবে। হয়তো আমরা 10% কি 20% কি 25% জেনেছি, আসবে, এবং এনারাই সবকিছু ফাঁস করবে। স্যার আপনি কোচবিহারে কতদিন ছিলেন? কোচবিহারে আমি 49 days ছিলাম। স্যার ওই সময়, যেই সময় এরকম সমস্ত কিছু চলছে, সেই সময় কি শুভেন্দু অধিকারীর সঙ্গে আপনার কথা হয়েছিল? শুভেন্দু দাকে আমি 2006 সাল থেকে চিনি, যখন উনি এমএলএ হননি। উনি তখন সম্ভবত কাউন্সিলর ছিলেন কাঁথি ইয়েতে। ওনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল, এবং পরবর্তীকালে যখন নন্দীগ্রাম বা অন্য এপিসোডও হয়, বা
মানে ওনার সাথে আমার কনস্ট্যান্ট যোগাযোগ ছিল। মানে সেটা অ্যাজ এ দাদা হিসাবে, আচ্ছা। মানে কোনোদিন বা পরবর্তীকালে উনি যখন গভর্নমেন্টের লোক মন্ত্রী হলেন, এমপি, তারপরে মন্ত্রী, তারপরে ইয়েও ছিল কোনোদিন, বা আজকেও উনি মুখ্যমন্ত্রী, মানে সেক্ষেত্রেও মানে সিনিয়র দাদা গাইড হিসাবেই রয়ে গেছে। ওনার ওই সময় প্রতিদিন কথা হতো। এবং ঘটনা হচ্ছে যে উনি তো খুব জেদি টাইপের লোক। উনি কোনোদিন আমাকে এই পরামর্শও দেননি যে তুমি মিথ্যা কিছু করো কি অন্যভাবে ইয়ে করো। উনি একটা কথাই বলেছিলেন, যদি কোনো ঘটনা ঘটে আমি তোমাকে লয়ের দিক থেকে সমস্ত সেফগার্ড দেবো, এবং যদি কোনো রকম হেল্প লাগে, এই কথাটা বলেছিলেন। কারণ আমার টাকা পয়সা তখন সব ব্লক করে দিয়েছিল, যে কোনো কিছু লাগলে আমাকে বলো, আমার তরফ থেকে আমি চেষ্টা করব যতটা সাপোর্ট করা যায়। স্যার একটা প্রশ্ন করব, বারুইপুর এনকাউন্টার, আপনি কি এনকাউন্টারের পক্ষে? আমি এনকাউন্টার শব্দটাকেই মানে সাপোর্ট করি না, বা এই যে এটা ঘটেছে এটা আপনাদের ভাষায় এনকাউন্টার, আমার ভাষায় রাইট অফ প্রাইভেট ডিফেন্সে পুলিশ ফায়ার করেছে, যেটা আইতে লেখা আছে। আইপিসি তে রাইট অফ প্রাইভেট ডিফেন্স দুটো ক্ষেত্রে হতে পারে, ইন টার্মস অফ বডি মানে লাইফ, আর ইন টার্মস অফ প্রপার্টি, সরকারি সম্পত্তি বা প্রাইভেট সম্পত্তি আপনি যখন ধ্বংস করছেন বা এমন কোনো ঘটনা ঘটাচ্ছেন যেখানে প্রাণহানির আশঙ্কা থেকে যায়, তখন লিগালি যে কোনো সিকিউরিটি এজেন্সি, সেটা পুলিশ অফিসারই হোক, প্যারামিলিটারি ফোর্সই হোক, যেই হোক না কেন, তারা ফায়ার ওপেন করতে পারে। বা অন্য কোনো ঘটনা, আপনি কোনো হয়তো আপনার কাছে কোনো লাঠি দিয়েও যদি কাউকে মাথায় মারলেন, মরে যায়, সেটাও কিন্তু, বা একজন সাধারণ মানুষও যদি করে, আপনার কাছে যখন ফায়ার আর্মস রয়েছে, দ্যাট ইজ এ লিগাল ফায়ার আর্ম, বা আপনার সামনে ডাকাতি হচ্ছে, আপনাকে গুলি করতে আসলো, আপনি হয়তো একটা আপনার কাছে কোনো ব্লান্ট ওয়েপন ছিল, আপনি মারলেন মাথায়, কি তাকে ছুঁড়ে মারলেন, সে মরে গেল, তদন্ত হবে। ওটা কিন্তু তখন রাইট অফ প্রাইভেট ডিফেন্স, যেটা সিআইডি তদন্ত করছে এই ঘটনা। এটা সুপ্রিম কোর্টের মানে চিফ জাস্টিসের বেঞ্চে সুনির্দিষ্ট বলতে পারেন যে এটার ভার্ডিক্ট আছে, তদন্ত হবে। কিন্তু এই ঘটনাটা কিন্তু মানে যে সেকশনটা মানে দিয়ে তদন্ত শুরু হয়, কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। আর যখন তদন্ত শেষ হয়, যদি আপনার ফায়ারিংটা জাস্টিফাইড হয়, বা আপনার যে অ্যাকশন আপনি নিয়েছেন, যে কোনো মানুষের ক্ষেত্রে, মানে পুলিশ বলে আলাদা কোনো ইয়ে নেই, বা সাধারণ মানুষ বলে আপনাকে সেই প্রোটেকশন দেয়, কেউ আপনার সাথে কোনো খুব খারাপ কাজ করতে এলো, আপনি যদি আত্মরক্ষার তাগিদে তাকে মেরেও দেন, আপনি জেনারেল এক্সেপশনের মধ্যে পড়বেন। আপনি কিন্তু আপনি কি ইয়েতে তখন জেল খাটবেন? একদমই নয়। আপনাকে শুধু এই ব্যাপারটা জাস্টিফাই করতে হবে যে যে ঘটনাটা ঘটেছে সেটা সঠিক, সেলফ ডিফেন্সে হয়েছে। ইয়েস। বারুইপুরের ক্ষেত্রে যেটা পুলিশ, দেখুন আমি তো নিজে তদন্ত করিনি, আপনার দেখে কি মনে হয়েছে বিষয়টা? ইয়ে মন্ত্রী, দেখুন এই অনেকে আবার এই প্রশ্নটাও এসেছিল, এবিপি তে এসছে বা অন্য সব চ্যানেলই আমায় জিজ্ঞেস করেছে যে ওই রকম একটা রোগা প্যান্ট কালো কি করে ওটা হতে পারে, বা বামপন্থীরা এই লোপাট করে দিয়েছে। আমার লাইফে চেহারার উপর সেটা ডিপেন্ড করে না। আমি সিরিয়াল কিলার বা অপরাধী দেখেছি, বিশ্বাস করুন, মানে তারা এত নিরীহ শান্ত, ঠোকা প্যাটকা, বা তারা কি করতে পারে, ওই যারা জিমের মাসেল ফাসেল বানিয়ে বডি বিল্ডিং করে, বা মনে হয় না ক্রিমিনাল, মানে একটা বিশাল সাংঘাতিক ব্যাপার। একদমই নয়, মানে যারা সূক্ষ্ম ব্রেনে কাজ করে না, ঠান্ডা মাথা, তারা যে কি শান্ত হয়, এবং কিভাবে, মানে আমার মনে হয় ওই কাউকে যদি মারতে গেলে স্নায়ুর যুদ্ধ তো মনের মধ্যে চলে, সে যদি এটাকে ওভারকাম, সে যদি শান্ত না থাকে, সেই কাজটা করতে পারবে না, সে নিজে নার্ভ ফেল করে যাবে। তো এইটা দেখে ভাবার কোনো কারণ নেই, সে পুলিশকে রিভলভার ছিনিয়ে নিয়ে ফায়ার করবে, পুলিশ ফায়ার ওপেন করেছে পাল্টা। এটাকে এনকাউন্টার হিসেবে আমি কখনোই দেখছি না। এনকাউন্টার মানে কি, ধরুন কখনো আমাদের দেশে অ্যাটাক হলো, জঙ্গি গোষ্ঠী ঢুকে গেল, ব্যাংকে ডাকাত ঢুকলো, ইয়ে করলো, তার রিটেলিয়েশন হলো, সেটা তাও একটা
ইয়ে করা যেত, কিন্তু আলটিমেটলি কেসটা আপনার ওই সেকশনেই হবে, এর বাইরে মানে এনকাউন্টার বলে কোনো শব্দ মানে আগের আইপিসি বা এখন বিএনএস এ নেই। আপনি নিজে কখনো এনকাউন্টার করেছেন স্যার? আবার এনকাউন্টারটা তো বলবো না, আমরা রাইট অফ প্রাইভেট ডিফেন্সে অনেকবার গুলি চালিয়েছি, আচ্ছা, অনেক লোকও মরেছে, এটা নিয়ে তো আপনার অস্বীকার করা- লাইফে যদি এরকম কোনো এক্সপিরিয়েন্সের ঘটনা আমাদের বলেন। অনেকবার হয়েছে, বীরভূমে হয়েছে, হুম, ওই রেশন কাণ্ডের সময় হয়েছে। হ্যাঁ একটু যদি বলেন বিষয়টা কি হচ্ছে। রেশন কাণ্ডের সময় প্রচুর ওই লাভপুরে বিডিও অফিসে এখন যিনি এমএলএ ছিলেন হুম, উনি তখন তৃণমূলের পঞ্চায়েত সমিতির ইয়ে ছিলেন, কর্মাধ্যক্ষ। কত সালের কথা বলছেন এটা? ওই 10-10 সময় আচ্ছা হবে। আচ্ছা। যখন অ্যাটাক হয়েছিল পঞ্চায়েত সমিতির অফিসে, হুম, মানে জেনারেল মব পুরো আগুন জ্বালিয়ে মিটিং চলছে, চতুর্দিক থেকে ভাঙচুর করে ওদের তালা বন্ধ করে বাইরে থেকে ফায়ার ওপেন করে মানে আগুন জ্বালিয়ে দিয়েছিল। বিডিও চেম্বার ভাঙচুর করেছিল, বিডিওর মানে ছোট বাচ্চা ছিল, হুম, বাইরে থেকে আগুন জ্বালিয়ে দিয়েছে, তখন ফায়ার ওপেন করেছি, 4-5 জন মনে হয় মারা গেছিল। নানুরে ফায়ার ওপেন করেছি, যেখানে প্রচন্ড মব ইয়ে হতো, সেখানে একাধিক লোক মারা গেছে। তারপরে মাওয়িস্ট অপারেশনের সময়, হুম, ওটা নিজেও বলতে পারবো না, কারণ ওই AK-47 আর এই হ্যান্ড গ্রেনেড নিয়ে বেরোনো হতো, হুম, বলতে পারেন আর এর উল্টো দিক থেকে বা ওই যে মাইন্স পোতা থাকতো, আমাদের দিক থেকেও ফায়ার করতে শুরু করতো, আমরাও ব্রাশ ফায়ার করতাম বা কখনো গ্রেনেড চার্জ করতাম। মানে তখন আপনাদের মতো সাংবাদিকরাই খবর দিত যে আজকে 8 জন চলে গেছে, কালকে ইয়েতে চলে গেছে, মানে ওগুলো ধরতে গেলে মাওবাদী অপারেশনটা কি অন্যান্য অপারেশনের থেকে অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল? অনেক বেশি চ্যালেঞ্জ। ধরুন ঝাড়গ্রাম বা মেদিনীপুরের ওই গরমের মধ্যে, হুম, পশ্চিম মেদিনীপুরে বা বেলপাহাড়িতে হুম, হুম, আপনি ওই বিপি পরে সমস্ত রকম আর্মস অ্যামুনিশন নিয়ে, সমস্ত প্রোটেকশন নিয়ে, তারপর জানেন না কোথায় মাইন্স পোতা আছে, হ্যাঁ। সেগুলো ডিটেক্ট করা, কখন আপনার দিকে গুলি চলে আসবে জানেন না, কে আপনার পাশে যে দাঁড়িয়েছে সেই আপনাকে গুলি করে দেবে কিনা। যেদিন আমরা ওখানে গিয়ে পৌঁছেছিলাম হুম, সেদিনই মানে পাশের জনকে গুলি করেছিল এসে, মানে তখনও আমরা কিন্তু জাস্ট মালপত্র নামিয়ে তখনও প্রিপেয়ার ছিলাম না, হয়তো ওই গুলিটা ওনার না লেগে আমার লাগতে পারত। 2-4 বার টার্গেটে ফায়ার হয়েছে, হয়তো আমার মাথার 3-4 ইঞ্চি ওপর দিয়ে কি 6 ইঞ্চি ওপর দিয়ে চলে গেছে। তারপর রাত্রিবেলা শুতে হতো পুরো মানে তৈরি হয়ে, মানে AK-47 সঙ্গে নিয়ে 4টে ম্যাগাজিন পকেটে থাকতো, একটা ম্যাগাজিন হাতে। কক না করে শুধু মানে ভর্তি অবস্থায় থাকতো। আর যেই ফায়ারিং হতো, যেহেতু থাকার ঘরের জানলা তো বন্ধ করে শুতে পারবেন না, মানে আমি মাঝখানে শুতাম, 8 জন বডিগার্ড চারদিকে ঘিরে শুতো। যেই ফায়ার হতে শুরু করতো দেওয়ালে মানে পিছনের ইয়েতে গিয়ে গুলি লাগতো, তো আমরাও ওই জানলার ইয়ে থেকেই ফায়ারিং করতে শুরু করতাম। তো যে দেখুন ওখানে হচ্ছে ডু অর ডাই, হয় মরো নাহলে মারো। তাহলে আমি যদি মরেই যেতাম তাহলে তো এখানে বসে আপনাদের সামনে এমএলএ হিসেবে ইন্টারভিউ দিতে পারতাম না, বলে আমি নিশ্চয়ই মেরে এসেছি, নাহলে তো এই ঘটনা ইয়ে আপনি হতো না। ওখানে কতদিন ছিলেন? মাঝে মাঝে যেতে হতো, যেরকম গভর্নমেন্ট প্রত্যেককে 1-1.5 মাসের জন্য পাঠাতে? অপারেশনের জন্য পাঠাতো উইথ ফোর্সেস। বদলিও যখন হতো ওইখান থেকে ধরুন একটা ট্রুপ যেত, পুরো রাস্তা কর্ডন করতো প্যারামিলিটারি ফোর্স, হুম, একদল ডিপার্চার নিত, একদল ইয়ে নিত। রাত্রেবেলা বিভিন্ন সময় ওরা ইয়ে সিক্রেট ইয়ে করতো, বা ওই বাচ্চাদের বা মেয়েদের সামনে গিয়ে ওখানে পিছন থেকে ফায়ারিং করতো, এবার আপনি ফায়ার করতে পারবেন না। পারবেন না, হ্যাঁ। তো এবারে এক্স্যাক্টলি ওই সময় প্রচুর মরেছে, কিন্তু কত মরেছে আমি সত্যি জানি না। আরো অন্যান্য 2-3টে জায়গায় ওই যে বললাম যে পুলিশের সাথে গুলির লড়াই হয়েছে বা ফায়ার করতে হয়েছে, ওখানে মরে গেছে। স্যার এরকম কতবার হয়েছে যে আপনি মাওবাদী অপারেশনে গেছেন এবং জীবনহানির আশঙ্কা তৈরি হয়েছে? প্রচুর। বিকাশের সাথে মানে ওর পুরো গ্যাংটা মানে একটা 8-10 জনের পুরো গ্যাং নিয়ে মুভ করতো। হি ইজ এ ভেরি ভেরি ডিভাস্টেটিং গাই, মানে ও যে কোনো ঘটনা যে কোনো কিছু করার ক্ষমতা রাখতো। আর ওর সঙ্গে যেগুলো ঘুরতো প্রচুর মানে পুলিশ বা ওই লোকাল কমিটির মানে বা
লোকাল মানুষ ওকে প্রচুর মেরেছে। ওর সাথে প্রায় বলতে পারেন 50 ফুট দূর থেকে অনেকবার এনকাউন্টার, মানে সরি যেটা বললাম যে এক্সচেঞ্জ অফ ফায়ার যেটা হয়েছে, তারপরে যেটা বললাম ঘরের মধ্যে হতো, তারপরে আমার ওই একবার মনে আছে আপনার সেই মাইন্ড ব্লাস্ট হয়েছিল, সিআরপিএফ এর সাংবাদিকরাও একাধিকবার আহত হয়েছে। সিআরপিএফ এর ডিসি ইয়েতে উড়ে গেছিল, তো হয়তো ওনার গাড়িটা আগে ছিল, আমাদের গাড়িটা তার পিছনেই ছিল। এবার ইয়ে করতে করতে উনি একটু এগিয়ে গেছে ওনার গাড়ি, আমরা পিছিয়ে ছিলাম বলে বেঁচে গেছি। এরকম বললাম তো আপনাকে যে অন্তত 3-4 বার গুলি হয়তো 6 ইঞ্চি ওপর দিয়ে গেছে কি 1 ফুট উপর দিয়ে গেছে, কিন্তু প্রত্যেক দিনই ঘটনাবহুল ছিল। মানে ফিরে আসতাম, হ্যাঁ ইয়ে করতাম যে আজকে কাউন্ট করলাম, হ্যাঁ জীবিত অবস্থায় ফিরে এসেছি। স্যার এরকম অপারেশনে যখন যেতেন তখন কি বাড়িতে জানিয়ে যেতেন? না, কোনোদিন ওটা নিয়ে মানে অ্যাটলিস্ট আমি নিজের মতো থাকতে ভালোবাসি। আমি মানে কোনোদিন জানানো তো দূরের কথা, বা কাকে জানাবো, আমার মা নিজেও চাকরি করতেন তখন। আচ্ছা, মানে কেউ ওটা নিয়ে অতটা, বা ভাই ছিল তো অতটা নিয়ে কেউ ইয়ে ছিল না। বাট জানলে তো টেনশন করতো। টেনশন আমার তো জীবনে কোনোদিন খুব একটা হয়নি, বা আমি কোনোদিন ইয়েও করিনি, বা পরবর্তীকালে যেহেতু ব্যক্তিগত জীবনে আমি একাই হয়ে গিয়েছিলাম, ফলে আমার কাউকে কোনো কিছু জানানো বা কোনো দায়বদ্ধতা ছিল না। এদিক থেকে আমি মানে ঝাড়া হাত পা নিশ্চিন্ত, মানে জীবনে কাউকে কোনোদিন কিছু জবাবদিহি করতে হয়। স্যার বুদ্ধদেব ভট্টাচার্যর কনভয়ে যখন অ্যাটাক হলো সেই সময় আপনি কোথায় ছিলেন? ওই ঘটনাটা শুরু হয়েছিল যখন, তখন ইয়ে ছিল না, আমি তখন ছিলাম না। মানে ওই ঘটনার পর থেকেই পুরো স্ট্র্যাটেজি গুলো তৈরি করা হয়েছিল। ঘটনার সময় আমি ইয়েতে ছিলাম না, আমি তখন অন্য দায়িত্বে ছিলাম। আচ্ছা, মানে তারপরে স্ট্র্যাটেজি তৈরি করা হলো বলতে কি বলতে চাইছেন? তারপরে তো মানে কাকে পাঠানো হবে, কিভাবে পাঠানো হবে, মাওবাদী কি করে মোকাবিলা করা হবে, স্পেশাল ফোর্স তৈরি করা হলো স্ট্র্যাকো বলে, বেশ কিছু লোককে কমান্ডো ট্রেনিং করতে পাঠানো হলো। আচ্ছা, তো এগুলো পরে ধাপে ধাপে হয়েছে। তখনও বুদ্ধবাবু কনভয় যখন অ্যাটাক হয়েছে, গভর্নমেন্ট কিন্তু তখন প্রস্তুত নয়, কিছুই জানে না। মানে হ্যাঁ ওই ইয়ে হচ্ছে, আলট্রা কিছু আছে, তারা এদেরকে আলটিমেটলি কারা পিছন থেকে ইয়ে দিচ্ছে, ইন্ধন দিচ্ছে, বা তখনও স্টেটের ইন্টেলিজেন্স অত কিন্তু ভালোভাবে কাজ করতো না। বা তার আগে যে কিষানজি বা অন্য সবাই এখানে এসে আলটিমেটলি বলতে পারেন যে বাসা গেড়ে অনেক কিছু করে নিয়েছে, মানে পুরো হোমওয়ার্ক করে গ্রাউন্ড ওয়ার্ক করে তৈরি হয়ে গেছে। সেটা সরকার ওয়াকিবহাল ছিল না। অনেক পরে মানে রিটালিয়েশন করতে শুরু করেছে অনেক পরে। সাব ইন্সপেক্টর মারা গেছে, ডিআইবির সাব ইন্সপেক্টরকে ওই গ্রামে যখন হাট হয় সেখানে প্রকাশ্য ইয়েতে খুন করা হয়েছিল। অনেক ঘটনা ঘটেছে, মানে তুলে নিয়ে গিয়ে আমার যতটা মনে আছে। আপনার চোখে দেখা এরকম ঘটনা কি ছিল? ওই একজন আইসি কে, লালগড়কে সম্ভবত তুলে নিয়ে গিয়েছিল, গিয়ে ওই তখন আমরা অলরেডি তার আগে একটা অপারেশন পরেই হয়, ওই কিষানজিকে ঘিরে দেওয়া হয়েছিল আপনারা যদি মনে করেন। কিন্তু যেহেতু ওকে তুলে নিয়ে পুরো থানা থেকে চলে যাওয়া হয়েছিল, তো ওই সময় কিষানজি না হলে কিষানজি সেদিনই ধরা পড়ে যেত। এগুলো প্রায় বলতে পারেন চোখের সামনে ঘটনা। মানে হয়তো মানে আমার ক্যাম্পটা এখানে, হয়তো থানাটা 2 কিলোমিটার দূরে। মানে ক্যাম্প থেকেও কেউ কোনোদিন সাহস করে বেরোতো না অপারেশনের সময়। এবারে কিছু লোকজন আছে যাদের কোনো ভয় ডর বলে কিছু নেই, মানে এরকম অফিসারও আছে, তাদের সাথে বহু অপারেশন করেছি না। কোনো তখন ওই মাইন্স ডিটেক্টর দিয়ে পরীক্ষা হতো বা ইয়ে হতো। আমরা বাইক নিয়ে 3টে করে বাইক নিয়ে, আমি আমার সিকিউরিটি আর একজন বাইক রাইড করতো, প্রত্যেকের কাছে আর্মস থাকতো। আমি, জয় বিশ্বাস, আরো প্যারামিলিটারি ফোর্সের অফিসার, এরকম 3-4টে বাইক নিয়ে অনেকবার বেরিয়েছি। মানে সেগুলো বলতে পারেন দুঃসাহস, মানে যে কোনো ঘটনা ঘটে যেতে পারতো। কিন্তু ওটা অভিযান বলা যায় না, ওটা হওয়া উচিত নয়। আমি বলবো যে কোনো সেন্সিটিভ এরিয়াতে
যেখানে ওইভাবে যাওয়াটা উচিত নয়। একদমই উচিত না। যে কোনো সময় ল্যান্ডমাইন ব্লাস্ট হলো কি আপনাকে ফায়ার করলো, মরে যেতে পারে। মানে এগুলো বলতে পারেন যে যদি সে সময় সিনিয়ররা জানতো, আমার মনে হয় তখন ওখান থেকে ফেরত পাঠিয়ে দিত। স্যার, এনকাউন্টারের কথা যখন হচ্ছিল তখন একটা জিনিস মনে পড়লো, কিষাণজি এনকাউন্টার। হুম। সেই সময় আপনি কোথায় ছিলেন? সেই সময় আমি ইয়েতেই ছিলাম, মানে তখন এই গভর্নমেন্ট চলে এসছে, 2011-র পরের ঘটনা। সেই তখন আমি- ব্লু প্রিন্টার সম্পর্কে কিছু না, জানেন? তখন আমি সিবিআই তে সেন্ট্রাল ডেপুটেশন ছিলাম। হুম হুম। আমি পুরো ঘটনাটাই জানি, যে করেছেন সেই অফিসার এখন মানে মেন দায়িত্বে ছিল, উনি এখন ডায়মন্ড হারবারের এসপি। তো চন্দ্রশেখর বর্ধন, মানে তার জন্য উনি গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। আরো সঙ্গে আরো টিমের মেম্বাররাও ছিল। আমি ঘটনাটা জানি, বাট তখন আমি যেহেতু সিবিআই তে চলে গেছি, বা আমি তখন নর্থ ইস্টের দায়িত্বে চলে গেছি, তখন আমার পক্ষে ওই সময় ডাইরেক্টলি বলাটা চাইনি। পার্টিসিপেট করা, বা আমি যেহেতু নিজের চোখে দেখিনি বা তারপরে ইনভেস্টিগেশনে নিজে যুক্ত হয়নি, বলাটা উচিত নয়। আপনি কতটা জানেন সেটা যদি আমাদের একটু বলেন। আমি অতটাই জানি যে মানে যেরকম মানে এক্সচেঞ্জ অফ ফায়ার হওয়ার সময় ওনাকে ঘিরে নেয়, পরে যেটা রিটালিয়েট করতে গুলির লড়াই হয়। তো তখন মনে হয় ভারতী ঘোষ উনি ঝাড়গ্রামে দায়িত্বে ছিলেন। তো এই পুরো ঘটনাটা দেখুন, এক্স্যাক্টলি মানে কজন ছিল, কিভাবে করেছে, আমি সেই টিমের মেম্বার কারা কারা ছিল। চন্দ্রশেখরকে চিনি, কারণ চন্দ্রশেখর সাথে আমার প্রায় কথাবার্তা হতো। মানে আমি যেখানে এক সময় পোস্টেড ছিলাম, চন্দ্রশেখর আমার থেকে দায়িত্ব নিয়েছিল, এরকম, বা সেদিনও দেখা হয়েছে। তো সেগুলো মোটামুটি জানি, মানে বাট খুব ভালোভাবে জানি। স্যার, আপনার যেহেতু অনেকগুলো লাইফে ওঠাপড়া রয়েছে, আপনি একসময় আইপিএস ছিলেন, তারপর এখন জনপ্রতিনিধি, তো অনেকেই হয়তো জানেন না যে আপনার ছোটবেলাটা কেমন ছিল। আপনি কি কলকাতারই? আমার জন্ম কলকাতায়, একদম প্রপার কলকাতায়, নর্থ ক্যালকাটায়, মানিকতলায় জন্ম। আচ্ছা, আপনি স্কুলিং বাগমারি। কোথায়? স্কুলিং হরিনাবি। আচ্ছা। মানে 2.5 বছরের পর থেকে আমার সোনারপুরে কেটেছে, যেহেতু আমার মা বাবা দুজনেই চাকরি করতেন এবং ট্রান্সফারেবল জব ছিল। ওকে। এই জন্য মা দিদার কাছে আমাকে রেখে যেত। দিদা 7.5 বছর বয়সে মারা যায়। আচ্ছা। মানে তারপরে মোটামুটি আমি বড় হয়েছি, তারপরে মানে একা একাই বলতে পারেন যে সবটা হয়েছে। সবটা, মানে হ্যাঁ, সেই ভাত বেড়ে নিজের খাওয়া থেকে আরম্ভ করে বাসন পরিষ্কার করা, এইসব ব্যাপারে, বা নিজে রান্না করা, এই ব্যাপারে আমি অত্যন্ত স্বাচ্ছন্দ্য। ঠিক আছে, আমি কোনোদিন কারো অসুবিধা উপর হয়নি। ডিপেন্ড করতে হয়নি। আজকেও সময় পেলে আমি নিজের কাজ নিজে করে নিই, যদি এই এখন আর সেই সময়টা পাওয়া যায় সময়টা না। পাওয়া যাচ্ছে। চাকরি জীবনেও আমি সব কাজ নিজে করে নিতাম, তবে একটা কাজ দায়িত্ব নিয়ে রোজ করি, সেটা হচ্ছে নিজের ঘর এবং বাথরুম পরিষ্কার করা। আচ্ছা, মানে এখনো করেন নিজে? এভরিডে আই ডু অন মাই ওন। মানে ওই দায়িত্বটা কাউকে দিই না, এবং মানে বলতে পারেন যে কিছু কিছু হ্যাবিট রয়ে গেছে, বা রাত্রেবেলা শোয়ার সময় যেমন অনেকে ধরুন, মানে যেমন আমি কিছু না কিছু পড়ি, বা কোনো নতুন কিছু টেকনোলজি নিয়ে দেখলাম, কি কোনো বই কেউ দিলে হয়তো দেখলাম, বা ইউটিউবে গিয়ে কিছু সার্চ করে দেখলাম, ওই অভ্যেসটাও রয়ে গেছে। তবে এটুকু বলতে পারি যে ছোটবেলা থেকে, যেহেতু মানে আর শুধু আমি যে আইপিএস এর চাকরি করেছি সেটা নয়, মানে আমি বলতে পারেন আইপিএস হিসাবে স্টেটেও চাকরি করেছি, সেন্ট্রালেও চাকরি করেছি, মানে সেন্ট্রাল ডেপুটেশনেও কাজ করেছি, সিবিআই তে করেছি, ইলেকশন কমিশনে করেছি, অন্য দপ্তরে করেছি, গভর্নরের এডিসি হিসাবে করেছি। ফলে মোটামুটি পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমার এক্সপোজার আছে। তার আগে আমি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনে চাকরি করেছি, তার আগে আমি অন্য দপ্তরেও চাকরি পেয়েছি। আচ্ছা। মানে কর্পোরেট জগৎটা আমি কিছুটা মানে ভালোভাবেই জানি। তো আমার অনেক বন্ধু বান্ধব রয়েছে যারা এমবিএ তে আমার ক্লাসমেট ছিল। আচ্ছা। তো বা এখনো মানে এই রিজাইন করার পরে আমি অনেক টেকনোলজি বা ইনভেস্টমেন্ট, মানে যেগুলো ফরেন ইনভেস্টমেন্ট বা অন্য কি কি ইয়ে হতে পারে, সেগুলো নিয়েও যেহেতু কাজকর্ম করেছি বা করেছি, আমি বলতে পারেন যে কর্পোরেট ওয়ার্ল্ডটা খুব
ভালোভাবে জানি বা মানে অন্যান্য যে কোনো অফিসারের বা আমাদের হয়তো অনেকেই দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন এখন মন্ত্রী, মানে তারা যতটা ইন্টারন্যাশনাল মার্কেট সম্পর্কে ওয়াকিবহাল, আমি একটু হলেও তার থেকে বেশি বেশি মানে বাই ডিফল্ট জেনেছি। আপনি তো কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন এবং ফিজিক্স ছিল আপনার সাবজেক্ট। আপনি কি ছোটবেলা থেকে ভেবেছিলেন যে পুলিশে আসবেন? জীবনেও ভাবিনি। কি যেমন কি রাজনীতিতেও- ভেবেছিলেন কি হবেন ছোটবেলায়, কি ভাবতেন? দেখুন, সরকারি চাকরি যেহেতু আমাদের পরিবারে সকলেই সরকারি চাকরি করে, বিশেষ করে বাবা মা কাকা আচ্ছা মামা আচ্ছা সকলে সরকারি চাকরি করতো, আচ্ছা তো ফলে হ্যাঁ সরকারি চাকরিটা পেতে হবে এটা জানতাম, সেজন্য ওই উদ্দেশ্যেই পড়াশোনা করতাম। তো একটার পর একটা চাকরি পেয়েছি বা চেঞ্জ হয়েছে, সেইভাবেই নিজেকেও চেঞ্জ করেছি। আর এইভাবে রাজনীতিতে মনে হয় আমাদের পরিবারে কোনোদিন কেউ আইপিএস অফিসারও ছিল না, আর আমি প্রথম ব্যক্তি যে এমএলএ হয়েছি, ঠিক আছে, ফলে পুরো ব্যাপারটাই প্রথম। আচ্ছা বা আবার বলছি যে এর জন্য আমার দুঃসাহসিকতা খুব বেশি করে দায়ী। হ্যাঁ মানে বাকিরা বলতে পারেন যে আমার আত্মীয় স্বজন আমাকে প্রায় এড়িয়ে চলে, এড়িয়ে চলে। মানে ওদের যদি সত্যিকারের দরকার পড়ে ইয়ে করে, কিন্তু মানে সবাই আমাকে রীতিমতো হয়তো বলতে পারেন ভয় পেতে পারে, ডাকাবুকো ভাবে। ডাকাবুকো না, মানে আমি তো খুব একটা লোকের সাথে প্রয়োজন না বলে কথা বলি না। আচ্ছা আপনি কি ইন্ট্রোভার্ট? কথা বলতে হয় বলে বলি। দেখুন আজকে ইন্টারভিউ দিচ্ছে, নাহলে আমি চুপ করে কিছু না কিছু করতাম বসে, আচ্ছা ঠিক আছে। মানে আমি আচ্ছা মানে দলেও আমার এই নিয়ে বদনাম আছে, অনেকে বলে হ্যাঁ যে কথা কম বলে, ইয়ে করে। হ্যাঁ, যে মানুষরা আসে, যারা যা চাইতে আসে, অবশ্যই শুনি বা বলি। একটা আরো বদভ্যাস আছে, মানে সবাই এসে অনেক কিছু বলতে চায়, অনেক সেই এই হয়েছিল ওই হয়েছিল, আচ্ছা সেই 1947-এ ইয়ে হয়েছিল, ভারত স্বাধীন হলো, তারপরে 62 সালে চায়নার যুদ্ধে এই হলো, হ্যাঁ। 64-এ গিয়ে লাল বাহাদুর শাস্ত্রী এলেন, অনেক কিছু বলার চেষ্টা করে। মানে আমি বলছি ওটা কনটেক্সট, মানে সত্যি মানে তার জীবনে কি কি হয়েছে কত সব। আমি একটা কথাই বলি যে আপনার প্রবলেম কি আর প্রবলেমের সলিউশন কাকে বললে হবে বলুন, এটুকু বলুন, আপনি বাকিটা বলে কি না একটু শুনুন। আচ্ছা দেখুন আরো 25 জন দেখুন এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আপনার যদি ওই অন্তত আজকে 5-10টা লোক না ইয়ে করে আবার তাদের পরের দিন আসতে হবে, আপনি শর্টে বলুন আপনার কি প্রবলেম আর কি চাই, আমি এখানে বসে করে দিচ্ছি, ঠিক আছে। তো এবার 2 নম্বর কথা হচ্ছে যে যেটা বললাম যে দলে অনেকে ভাবে যে এত কম কথা বলে, ইন্ট্রোভার্ট, সকলের সাথে মিশতে কারণ পারে না। নেতা মানেই আমরা জানি যে তারা অনেক বেশি কথা বলবে, মানুষকে আমি- বোঝানোর চেষ্টা করবে, বক্তব্য রাখবে। আমার বক্তব্য বা টিভিতেও যখন আমি যাই, আমি লজিকের বাইরে গিয়ে একটা কথাও বলি না, ঠিক আছে। বা অন্যান্য যারা জনপ্রতিনিধি তারা বা আমি কারোর সাথে পারত পক্ষে আজ পর্যন্ত কোন ঝগড়া করিনি, ঠিক আছে, কারণ ওটা আমার স্বভাব বিরুদ্ধ। আমি আবার বলছি, আমি যে কথাটা বলি ফলো করে দেখবেন, আমি আইনের বাইরে গিয়ে বা সেই গণ্ডির বাইরে গিয়ে কখনো বলি না। 2 নম্বর কথা, কাউকে পার্সোনাল অ্যাটাক করি না। 3 নম্বর কথা, কাউকে ডিফেম করে বা ডেরোগেটারি কোনো শব্দ কখনো ইউজ করি না, এটা আমার নীতির বিরুদ্ধ। মানে এটা আমি পছন্দ করি না। এবারে এটা নয়, অনেকে ভাববেন বলবেন যে আপনি কি তাহলে অতিরিক্ত ভদ্রলোক, না একদমই না। মানে আমার মতো কঠোর লোক খুব কম আছে। মানে আমি মানে আইনের মধ্যে যদি বাইরে গিয়ে যদি আমার দলের লোকেরাও কাজ করে, আমি কিন্তু সেটাকে তাকে ছেড়ে কথা বলবেন না। ছেড়ে কথা মানে প্রথমত বাধা তো দিই, এবং তাদেরকে বলেও দিয়ে, বা অনেক ক্ষেত্রে হয়তো আমাকে বিরুদ্ধে গিয়েও ব্যবস্থা নিতে হয়েছে বা থানাতেও বলতে হয়েছে যে এর এগেইনস্টে অ্যাকশন নিন। সেরকম এবং হয়েছে? সেটা অবশ্যই এর মধ্যেই হয়েছে, এর মধ্যেই আছে? অবশ্যই হয়েছে। এবং সব থেকে দুঃখের ব্যাপার হচ্ছে যে আমাদের অনেকে অনেক কিছু বলে, এই আছে এই কমপ্লেন ওই ইয়ে, মানে দলের একটা লোককে আমি এখনো পাইনি যারা এসে এই যে এত করাপশন নিয়ে বলে, একটাও আমাকে এভিডেন্স দিয়ে গেছে যাতে এখানকার যাদের যাদের নামে অভিযোগ আছে তাদেরকে মানে সেই কেসে ট্যাগ করা যায়। এগুলো আমাকে খুঁজে বার করতে হচ্ছে এখন, বা হয়তো
সেরকম ইয়ে হলে কমপ্লেনও হয়তো আমাকেই না করতে হয়। তো আমি ইয়েতে বিশ্বাস করি না, বিশ্বাস করি যেটা করবো মুখের কথা কেন বলবো, কাজ করে দেখাতো। আর এখন কাজ করার অনেক জায়গা আছে, কারণ আবার বললাম যে 15 বছরের ব্যাকলগ 15 দিনে মেটানো সম্ভব না, কিন্তু 5 বছরে তো করতেই হবে, নাহলে যেগুলো আমরা কমিটমেন্ট দিয়ে এসেছি বা না করতে পারলে মানুষ কিন্তু এখন খুব সচেতন। আর রাজনীতিতে কোনোদিন আর মানে এইভাবে ফিরে আসবে না যেভাবে 15 বছর বা তারা 34 বছর চলেছে। শুধু প্রতিশ্রুতির রাজনীতি, মিথ্যা, অত্যাচার, দুর্নীতি। এখনকার দিনে যারা রাজনৈতিক নেতা আসবেন, যদি বেশিরভাগ স্বচ্ছ মুখে না হন, একজন রাজনীতিবিদ 100% কোনোদিন বলতে পারেন যে আমি, কেউ যদি বলেন আমি 100% অনেস্ট, এটা মিথ্যা কথা বলা হয়। কোনো অফিসারও যদি বলেন আমি 100% অনেস্ট, সেটা আমি বলবো মিথ্যা কথা। থানায় গিয়ে বলে আমি চা ছাড়া কিছু খাই না, ওই চাটার জন্য সরকার কিন্তু কোনো মানে এতদিন তো দিত না কোনো পয়সা, সেই চাটাও কোনো না কোনো জায়গা থেকে জোগাড় করেই ওসি বা আইসি কে দিতে হতো, ঠিক আছে। মানে আপনি ঘুরিয়ে যদি ভাবেন যে ওটার ওই চাটাও স্বচ্ছ চা বলে কেউ দাবি করতে পারে না, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে যে সেরকম রাজনীতিবিদদের ক্ষেত্রেও এমন অনেক মানুষের সাথে মিশতে হয় বা দলের স্বার্থে ধরুন অনেক কিছু কাজ করতে হয়, যেটা হয়তো আপনি বলবেন যে একদম কপি বুকের ইয়েতে নয়, কিন্তু কোনো ধর্তব্য অপরাধের মধ্যে গিয়ে আমি কাজ করি না। মানে যেটুকু মাইনর হতে পারে, যেখানে মানুষের কোন রকম মানে ওই যে গরিব মানুষের থেকে গিয়ে তোলা উল্টোপাল্টা কাজ করা, গিয়ে কাজ বন্ধ করে দেওয়া, মারধর করা, এইগুলো আমি একদম সাপোর্ট করি না। বা আমি যতদিন অ্যাটলিস্ট জনপ্রতিনিধি থাকবো, আমার এলাকায় যদি খবর আসে আমি তাকে তো আটকাবো। স্যার, একটু আগে যখন কথা হচ্ছিল তখন আপনি বলছিলেন যে আপনি মানে কেউ আপনাকে কিনতে পারবে না, আপনি নিজেকে বিক্রি করবেন না। তো যখন আপনি পুলিশ ছিলেন সেই সময় কি আপনাকে কেনার চেষ্টা করা হয়েছিল? দেখুন, পৃথিবীতে মানে অনেক রকম লোক থাকে, তো মানে আপনি যার সামনে বসে আছেন অত্যন্ত টেঁড়া লোক, ঠিক আছে। আমাদের পুলিশি লাইফে অনেক রকম প্রলোভন আছে, সেটা সত্য, কিন্তু আমার চাহিদা খুব কম। মানে ব্যক্তিগতভাবে যদি বলেন আমার মানি ব্যাগে কত টাকা আছে আমি বলতে পারবো না। আমি আজকের দিনেও নিজস্ব হিসাব রাখি না, বুঝি না, আর আমার চাহিদা নিজস্ব খুব কম। ফলে মানে আজ পর্যন্ত আমি নিজের জামা কাপড়ও নিজে কিনিনি, বা মোটামুটি মাঝে মাঝে ওই বন্ধু বান্ধবরা যা দেয় হয় বানিয়ে নিতে হয়, না হলে ওই কিনে নিতে হয়, কিনলে হয়ে যায়, মানে কিনেই দিয়ে যায় রাদার। ফলে আমার খুব একটা প্রয়োজন পড়ে না। আর বাকি যে লাইফস্টাইল, তাতে আমার মনে হয় না, মানে আমার নিজস্ব প্রয়োজনে দিনে 500 টাকাও খরচা হয়। তো সেই জন্য খুব একটা মানে আমার সম্পর্কে আমি এবারে একটা হচ্ছে আমি ভারতবর্ষটা এক্সটেন্সিভলি ট্রাভেল করেছি, বা বিভিন্ন আশ্রম থেকে আরম্ভ করে বিভিন্ন যারা বড় বড় সাধু সন্ত। ট্রাভেলিং কি আপনার শখ? না না, চাকরি সূত্রেই গেছি। আচ্ছা। আর তারপরে 21 থেকে 24-এর ওই ঘটনার সময় আমি বহুদিন আশ্রমে ছিলাম। আচ্ছা। তো না থাকলে হয়তো সে সময় সার্ভাইভ করতে পারতাম না। তো মোটামুটি ভারতবর্ষে যারা বড় বড় সাধু সন্ত আছেন প্রত্যেকের কাছে গেছি বা আশ্রমে স্টে করেছি, ওনাদের অনেক ব্লেসিংস পেয়েছি। নাহলে ওই পিরিয়ড অন্য কোনো লোক হলে ওভারকাম করতে পারতাম না। স্যার, আপনার প্রথম পোস্টিং কোথায় ছিল? বোলপুর। বোলপুর। ছিল। আর প্রথম বড় অপারেশন? বোলপুরে। আচ্ছা, শুনবো একটু অপারেশনটার স্মৃতি। ওই ইয়েদের যারা ওই অ্যান্টিক নিয়ে ডিল করতো, আচ্ছা, মানে ক্রেতা সাজিয়ে লোককে পাঠিয়েছিলাম, আর আমরা পুরো ইয়েটাকে ঘিরে ধরে অপারেশন করেছিলাম। আচ্ছা, মানে কতটা রোমহর্ষক ছিল সেই সময়? যথেষ্ট, বেশ প্রায় অনেক কয়েক কোটি টাকার মেটেরিয়াল রিকভারি হয়েছিল, বা অনেক দুর্মূল্য পেন্টিং রিকভারি হয়েছে। স্যার, এরকম কখনো হয়েছে যে আপনার মনে হয়েছে যে পুলিশ হয়ে আপনি এই অপারেশনটা করলেন কিন্তু মানুষের কাছে হয়তো সেইভাবে পৌঁছলো না, কিন্তু আপনার জীবনে এটা খুব গুরুত্বপূর্ণ একটা অপারেশন? প্রচুর হয়েছে। এটা তো ধরুন প্রচুর রায়ট হয়েছে, ল অ্যান্ড অর্ডার হয়েছে অনেক জায়গায়। মানে দেখুন, ল অ্যান্ড অর্ডার বিশেষ করে যেগুলো কমিউনাল রায়ট হয়, সেগুলো তো মানুষের কাছে আসতে দেয় না, সেখানকার লোক ছাড়া
বা আশেপাশের লোক ছাড়া সারা রাজ্যের বা সারা দেশের লোক জানতে পারে না। আচ্ছা। ধরুন বসিরহাটে যখন জয়েন করলাম, গরুর মাথা কেটে দিয়ে মন্দিরে, কালী মন্দিরে টাঙিয়ে দিয়ে। কি বলছেন? হ্যাঁ, আমি যেদিন জয়েন করি সেদিন বসিরহাটের ঘটনা। এদিকে 2000 মব, এদিকে 2000 মব, মানে রীতিমতো লাঠি ছোটা, সোর্ড সবকিছু নিয়ে দাঁড়িয়ে আছে। সেইগুলোকে প্যাসিফাই করা। আসানসোলে অনেক বড় বড় রায়ট হয়েছে, বোলপুরে হয়েছে। 2018 রাইটের সময় ছিলেন? অবশ্যই ছিলাম। কোথায় ছিলেন সেই সময়? আমি সেই সময় কমান্ডিং অফিসার ছিলাম, আমাকে পাঠানো হয়েছিল সেই রায়ট গুলোকে কন্ট্রোল করতে। যেটা সব থেকে বড় কথা হচ্ছে যে নিজের চোখে যেগুলো দেখেছি ওগুলো তো পাবলিকের সামনে কোনোদিন পাবলিক কতটা জানে। এক্স্যাক্টলি, কিছুই জানে না। সেইটাই যদি কিন্তু একটুখানি সেগুলো বলেন। ভয়াবহ। মানে ধরুন যেটা বললাম যে মাঝখানে আপনি 20টা ফোর্স নিয়ে দাঁড়িয়ে আছেন, এদিকে 2000 মব, ওদিকে 2000 মব। যে কোনো সময় ধরুন যদি আপনাকে পিস পিস করে কেটে দিতে হবে, কিছু করার ছিল না। কিছু করার নেই। তারপরে দার্জিলিং এ আমি যখন সিবিআই তে মদন তামার মার্ডার কেসের তদন্ত, মানে ভার আমার কাছে ছিল, সুপারভাইজ করতাম। সেখানে বিমল গুরুকে ওখান থেকে নিয়ে এসে জিটি এগ্রিমেন্টে সাইন করানো, ওই সময় রাত্রে ওনাকে অনেকভাবে বলতে পারি চাপ সৃষ্টি করে ওটা করা হয়েছিল। এনিথিং কুড হ্যাভ বিন টেকেন প্লেস। মানে ওই রাতে যদি পিস পিস করে কেটে ফেলে দিত বডি, কোনোদিন খুঁজে পেতাম না, কেউ জানতেও পারতো না। মানে চিরকালের খাতা, এই ইয়ের খাতাতে নিখোঁজ অবস্থাতেই থেকে যেতাম। তো প্রত্যেক দিন মানে লাইফটা না এত অ্যাডভেঞ্চারাস, আপনাকে প্রত্যেক দিন একটা করে এপিসোড করতে হবে জানার একটু জন্য। বলুন না, একটা দুটো ঘটনা বলুন না একটু, এরকম যেগুলো এখনো মানুষের সামনে আসেনি, আপনার জীবনে ঘটেছে। দেখুন, রায়টটা ঠিক আসানসোল পুলিশ কমিশনারেটের আন্ডারে রানীগঞ্জে হয়েছে। যে ঘটনাটি ঘটেছিল অত্যন্ত মর্মান্তিক ঘটনা, বাট একজন পুত্র হারাবার পরেও যে ধরনের ভূমিকা নিয়েছিলেন, বিশেষ করে সংখ্যালঘুদের মধ্যে আমি এরকম খুব কম লোককে দেখেছি। এরপরেও শান্তির বার্তা দেওয়া বা যে ভূমিকা নিয়েছিলেন, রায়টটা কিন্তু 2-3 দিনের মধ্যে অনেকটা সাবসাইড করে গেছিল। নাহলে আরো বড় ঘটনা হতে পারতো, কারণ ওইখানটা পুরোটাই রায়ট ফ্রন্ট, আর আশেপাশটা পুরোটাই মানে ধরুন ঝাড়খণ্ড বা বিহার থেকে প্রচুর ক্রিমিনাল ওখানে ঢুকে পড়তে পারতো। ওইটা হওয়াতে উনি যে বার্তাটা দিয়েছিলেন তারপরে অনেকটা সাবসাইড করে 2-3 দিন পরে আস্তে আস্তে কমে যায়। খুব বড় ধরনের টেনশন ছিল। এরকম ঘটনা লাইফে অনেক দেখেছি। মানে যেমন কিছু লোক পুরো ঘটনাটাকে আগুন জ্বালাতে সাহায্য করে, আবার কিছু লোক কিন্তু আগুন নেভাতেও বড় ভূমিকা নেয়। এরকম বললাম না, লাইফে মানে এরকম কত ঘটনা আছে। রায়ট আমাদের জীবনের বলতে পারেন একটা খুব বড় পার্ট। মানে প্রত্যেক 2-3 মাসে বা পরবর্তীকালে 6 মাসে একবার হয়েছে এরকম ঘটনা। মানে এরকম ইয়ে নয়, এবং যখন ওটার কোনো ফিক্সড মানে রুল নেই যে আপনি এইভাবেই সমস্যাটা সমাধান করতে। কোথাও নিরস্ত্র হাতে একা গিয়ে, মানে আপনাকে যারা সশস্ত্র যারা রয়েছে তাদের সামনে গিয়ে দুদলকে আলাদা আলাদা করে সামনে গিয়ে, মানে কোথাও আমার সিকিউরিটিটা বারণ করছে যে স্যার যাবেন না, আপনি খালি হাতে আছেন, আপনি চলে গেছেন আপনি, বা আমরা যাবো। আমি বলেছি না, দরকার নেই। আমি গিয়ে হয়তো 2000 মবের সাথে বসে মিটিং করে থামিয়েছি, পরের মবটাকেও গিয়ে থামিয়েছি। দুজনকেই কনভিন্স করতে হয়েছে যে এরাও প্রসিড করবে না, ওরাও প্রসিড করবে না। আচ্ছা। তো প্রত্যেকটা কোথাও গিয়ে লাঠিচার্জ করতে হয়েছে, কোথাও গিয়ে গুলি চালাতে হয়েছে, গুলি চালিয়ে লোকও মারা গেছে, কোথাও টিয়ার গ্যাস ফায়ার করতে হয়েছে, কোথাও আবার বুঝিয়ে হয়ে গেছে, কোথাও দুদল আবার বসে মিটিং করে হয়ে গেছে। মানে এ সমস্ত আসলে পুলিশের না জীবনটা এতটাই ডাইভার্সিফাইড যে একটা ঘটনার সাথে একটা ঘটনাকে আপনি কোনোদিন মেলাতে পারবেন না, সম্ভব না, মেলানো কোনোভাবে যায় না। প্রত্যেকটি ঘটনা একটি নতুন ঘটনা, এবং প্রত্যেকটি ঘটনাকে আপনাকে আলাদা আলাদা করে তার সূত্র খুঁজতে হবে। নাহলে ওই একই থিওরি দিয়ে আপনি যদি এই যে রায়ট ড্রিল শেখায় ট্রেনিং পিরিয়ডে বা কিভাবে ইয়ে হয়, ওইভাবে বাস্তব জীবনের অভিজ্ঞতা ছাড়া কখনো সম্ভব নয় বলছেন। যত আপনি এ ধরনের ঘটনা সামনে আসবে, দার্জিলিং এ থাকতো প্রচন্ড ল অ্যান্ড অর্ডার হতো। মানে দার্জিলিং এও প্রত্যেকদিন সকালে মোটামুটি 6টা, 6:30, 7টা থেকে ল অ্যান্ড অর্ডার চলতো 2টো 2:30 অব্দি, টানা গুলি,
যত ভাঙচুর, আগুন জ্বালানো, এখানে আগুন, ওই গেস্ট হাউসে আগুন, ওই সার্কিট হাউসে আগুন, এসব চলতো, রোজ চলতো, সরকারি অফিস। তো সেটারও একটা ওখানেও 2-3 বার ফায়ারিং হয়েছে, লোক মরেছে, ঠিক আচ্ছা, আছে। তো আপনার ওপর হয়েছে এরকম প্রাণঘাতী হামলা ওখানে? হ্যাঁ, ওখানে অবশ্যই হয়েছে। মানে আমাদের উপরে যেদিন রাজভবনে মিটিং, পুরো মন্ত্রিসভা গিয়ে মিটিং করতে গেছিল, মমতা ব্যানার্জি পুরো মন্ত্রিসভাকে নিয়ে গিয়েছিল, সেদিনও ভয়ঙ্কর রায়ট হয়েছে। মানে এতটাই ইয়ে হয়েছে, উপর থেকে অ্যাটাক হয়েছে সমস্ত মন্ত্রীকে, ইনক্লুডিং শুভেন্দু দাকে স্কট করে বার করা সিঁড়ি নামাতে হয়েছিল, ঠিক আছে। ইট ওয়াজ নট সো ইজি। মানে রাজভবনের পুরো এরিয়াতে সমস্ত মন্ত্রীরা আমরা ঘিরে কর্ডন করে রেখে দিয়েছি, আর উপর থেকে, পাহাড়ের উপর থেকে কন্টিনিউয়াসলি ওই স্টোন পেল্টিং থেকে আগুন জ্বালানো, ওই ইয়ের বোতল, আপনার কি বলে, জ্বালিয়ে পেট্রোল বোম যেগুলো। স্যার, আপনি একটু আগেই বলছিলেন মদন তামাংয়ের খুনের ঘটনায় আপনি তদন্ত করতে গেছিলেন, সেই সময় সিআইডি কাস্টাডি থেকে মূল অভিযুক্ত ফেরার হয়েছিল। এক্স্যাক্টলি কি ঘটনা ঘটেছিল? দেখুন, আমি যখন এই কেসের সুপারভিশনের দায়িত্ব পেয়েছিলাম, ঠিক তার প্রায় 7-8 মাস বা 1 বছর পরে, কারণ আমি সিবিআইতে জয়েন করেছিলাম 2011 আগস্টে। তখন অলরেডি মেন যিনি আসামি ছিলেন, ওনার সম্পর্কে অভিযোগ ছিল যে মানে লোকশ্রুতি হচ্ছে ওনাকে ছেড়ে দেওয়া হয়েছিল, আর আমরা জানতাম, মানে ওই জন্য সেটাই মূলত সিবিআই তদন্ত করছিল। আর নেপালে গিয়ে পরবর্তীকালে আমরা অনেক খোঁজ খবর করেছি, বা আমরা ইন্টারপোলেরও সাহায্য নিয়ে নেপালেও ঢুকেছিলাম, অন্য দেশেও গেছিলাম। কিন্তু অদ্ভুতভাবে দেখুন, ঘটনাটা ঘটেছিল প্রকাশ্য দিবালোকে, এবং যে করেছিল, মানে ওই ওদের যেটা কি আছে, শার্প কাটিং ওয়েপন, কুকরি বা কিছু বলে, তার নাম, মানে নিকনেম হচ্ছে ক্যারাটে কায়লা। তো কার ইয়েতে করেছিল, মানে পরবর্তীকালে এই লোকগুলোকে কিন্তু আর খুঁজে পাওয়া যায়নি, বা যেগুলো অ্যারেস্টও হয়েছিল পরবর্তীকালে, মানে এদের এগেনস্টে নেপালে গিয়ে, দার্জিলিং এ গিয়ে কেউ কোনো সাক্ষী দেবে, এটা ভাববার কোনো কারণ নেই। এরা যে জেলেও থাকতো, জেলারও এদের ভয় পেত। মানে জেলের মধ্যে রীতিমতো বলতে পারেন যে, যদি আপনি জেলে কখনো মিট করতে যান, দেখবেন যে জেলের মধ্যে উৎসব চলছে। এবং এরা এতটাই পাওয়ারফুল ছিল যে জেল থেকে মাঝে মাঝে মানে বেরিয়ে যেত, আবার হয়তো 2-4 দিন পর, মানে ওদের প্রক্সিও লোকজন থাকতো আর কি। মানে এগুলো বাস্তব ঘটনা, মানে এর মধ্যে এগুলো তো আমরা সিনেমায় দেখি, বলিউড সিনেমায় আমরা দেখি এগুলো। সিনেমাটা তো কোনো ফ্যাক্টের ওপরে ইয়ে করে লেখা হয়, এটা দার্জিলিং এ হতো। আমি অনেক হয়তো জেলাতেও হতো, বা আমাদের তৃণমূলের আমলেও, মানে ক্রিমিনালরা কি রকমের সুবিধা, মানে ভিতর থেকে অপারেট করেছে, ভিতর থেকে মার্ডার করাতো, বা ধরুন করে আবার ব্যাক করে চলে আসতো। এই ঘটনাও ঘটেছে। বা জেলের মধ্যে অল পসিবল এন্টারটেনমেন্টের ব্যবস্থা থাকতো, ঠিক আছে। অল পসিবল মিনস অল পসিবল। এটা কিন্তু সিনেমায় যেটা দেখানো হয়, সিনেমার স্ক্রিপ্ট রাইটার তো অন্য কোনো জায়গা থেকে ওই গল্পটা, মানে মা ওনার ঘুমিয়ে ঘুমিয়ে ভাবলেন, একটা নিজের মতো কিছুটা তো বাস্তবতা আছে। এবার সিনেমাতে সেটাকে সিনেমাটোগ্রাফি করতে গিয়ে মানুষকে সেইভাবে না ইয়ে করলে সেটা সিনেমার মতো হবে না, কিন্তু কিছুটা তো ঘটেছে যার উপরে বেস করে ওটা ঘটতো। ফলে এই যে কাউন্সিল গুলো ছিল, মানে সেই সময় বিমল গুরুং বা অন্যান্যদের ক্ষেত্রে সাক্ষী দেওয়ার মতো লোকজন কিন্তু ছিল না। বা এই যে ঘটনাটা ঘটিয়েছিল, তৎকালীন লেফট ফ্রন্ট গভর্নমেন্টেরও কিন্তু ইনভলভমেন্ট থাকতে পারে, এটা কিন্তু কোনোদিন প্রকাশ্যে এই জিনিসটা আসতে দেয়নি। যেমন অনেক ঘটনা কোনোদিন প্রকাশ্যে আসেনি, সেরকম দেখুন, যেটা রাজনৈতিক উদ্দেশ্যে যে মার্ডার গুলো হয়, সেটাতে আগে থেকেই তার
কি করে সেফগার্ড নেবে সেটা মোটামুটি প্লট তৈরি করা থাকে। তো এগুলো পরবর্তীকালে কখনো না কখনো পিকচারাইজেশন হবে, দেখতে পাবেন। খুব সোজা ঘটনা এগুলো নয়। পিকচারাইজেশন হবে বলছেন? অবশ্যই হবে। আচ্ছা, কিভাবে হবে একটু বললেন যদি। অবশ্যই হবে, হয়তো বছর খানেকের মধ্যেই খুব বড় কোনো বলিউড মুভিতে এগুলো পিকচারাইজেশন হবে। মানে এটা নিয়েও হবে, নর্থ ইস্টের আমার মানে যে কাটানো জীবনী নিয়েও হবে, শীতলকুচি, ডিপ স্টেট থিওরি, এই যে মমতা ব্যানার্জি এতদিন ধরে কেন এই রোহিঙ্গা বা বাংলাদেশিদের এখানে ঢুকিয়েছেন, কি আর অরিজিনাল উদ্দেশ্য ছিল? একটা উদ্দেশ্য তো ভোট, আর কি উদ্দেশ্য? একদমই না, ভোট তো একটা উদ্দেশ্য। ভোটটা না হলে মানে সংখ্যার ভিত্তিতে মানে যদি নিজের হাতে পাওয়ার না রাখা যায়, এটা তো করতে পারতো না। আর 2 নম্বর কথা, মানে নর্থ ইস্ট, বেঙ্গল এবং বাংলাদেশ নিয়ে একটা গ্রেটার কান্ট্রির পরিকল্পনা অতি অবশ্যই ছিল, যেটা রয়ের হাতে সেই ইনপুট না থাকলে সেন্ট্রাল গভর্নমেন্ট এত উঠে পড়ে লাগতো না। ঠিক আছে, মানে এবারের ইলেকশন ছিল ভারতবর্ষের সার্বভৌমত্ব থেকে বাঁচানোর লড়াই। ঠিক আছে, তো আমরা যেগুলো মানে এবারে যদি না সরকার বদলাতো, কত সংখ্যক মানুষ মার্ডার হতো বা পরবর্তীকালে কি ঘটতো, মানে কত অভয়াকাণ্ড ঘটতো, সেটা আপনারাও চিন্তা করতে পারছেন না। 2 নম্বর কথা, কি বৃহত্তর মানে বাংলাদেশের ভোটের সাথে এখানকার দেখবেন অনেক কিছু, বা এখানকার ভোটের রেজাল্ট বেরোনো, বা বাংলাদেশের ভোটের যে জামাতের যে দেখবেন বর্ডার এরিয়ার পুরো ইয়েটাকে কেন্দ্র করে যে তাদের বারবারন্ত, এখানেই বর্ডার এরিয়াতেই কেন, এবং এখানে তারা দীর্ঘদিন ধরে কি করত, এবং ওখানে আইএসআইএস এর প্রেজেন্স পাওয়া গেছিল, হামাসের প্রেজেন্স পাওয়া গেছিল তার আগে বাংলাদেশে। এগুলো কিন্তু পাকিস্তানের জৈসি মোহাম্মদের লোকজন এসেছিল। এগুলোকে খুব একটা সোজাভাবে নেওয়ার কোনো কারণ নেই, অনেক বড় কিছু হতে পারত, থ্যাঙ্কস টু গড হয়নি। কি বলছেন? মানে সেগুলো বললাম তো, সেগুলো সেই গল্পের মাধ্যমেই আসুক বা সিনেমার মাধ্যমেই আসুক, মানুষ অনেক 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 তথ্য জানতে পারবে যেগুলো হয়তো জানে না। নর্থ ইস্টে আপনি কতদিন ছিলেন? নর্থ ইস্টের দায়িত্বে, নর্থ ইস্টে আসলে 2009 সালে একজন অরুণাচলের এমপি মার্ডার হয়েছিলেন, ওয়াংশা রাজকুমার বলে। পরবর্তীকালে যখন আমি সিবিআইতে জয়েন করি, যেহেতু নর্থ ইস্টের আমাকে সুপারভিশনের দায়িত্ব দেওয়া হয়েছে, ওই কেসটার সুপারভিশন আমি করতাম। ফলে প্রায় 2.5-3 বছর ধরে ওই কেসটা, 2.5 বছরই সুপারভাইজ করার সুযোগ পেয়েছিলাম। সেখানে 6 জন মোস্ট ওয়ান্টেড টেররিস্টকেও ধরে নিয়ে এসেছিলাম। আবার বলছি যে মানে এই জায়গাগুলোর না, মানে রাজনীতি, এই জায়গাগুলো মানুষজন বা এদের সাথে বৈদেশিক যোগাযোগ কিভাবে হচ্ছে, একটা অদ্ভুত জিনিস। মানে সাধারণভাবে আপনি কুল কিনারা করতে পারবেন বা ভাবতে পারবেন না যেটা। টেররিস্টদের যখন ধরলেন সেই সময়ের অভিজ্ঞতাটা কেমন ছিল? আমার না, আবার আপনাকে বলছি যে খুব যখন কঠিন সময়, আমার স্নায়ু খুব শক্ত হয়ে যায়, মানে আমার কোনো টেনশন কিছু হয় না, আমি খুব শান্ত হয়ে যাই আরো বেশি। 2 নম্বর হচ্ছে যে জীবনে ধরুন এত কিছু ঘটনা ঘটেছে, সবকিছুই প্রায় চলে গেছে জীবন থেকে। যেটা বললাম যে ব্যক্তিগত জীবনে আমি একা, আবার ধরুন আইপিএস এর মতো চাকরি ছেড়ে দিয়েছি, ছেড়ে দিতে বাধ্য হয়েছি, রাজনীতিতে এসেছি, হোয়াট এভার। মানে আমার আগে পিছে উপর নিচে লাইফে কিছুই নেই। তো এই ইয়েটা হওয়ার জন্য মানে কি বলবো, যে করতে গিয়ে বললাম আপনাকে যে আমি আশ্রমে থাকতে হতো, হয়েছে দীর্ঘদিন ধরে, 21 থেকে 24। এই শীতলকুচি ঘটনার পরে সিআইডি, আজকে এই কেস, কালকে ওই কেস, বিভিন্ন জায়গায় ভারতবর্ষের বিভিন্ন সাধু সন্তদের সান্নিধ্যেই থাকতাম, আশ্রমে থাকতাম, পুরো ভারতবর্ষ ঘুরে বেড়াতাম। তো এইসব করতে গিয়ে তার আগে আমি বলতে পারেন যে নিজের শ্রাদ্ধ যেটা করে নেওয়া, বিরজা হোম,
ফলে নিজের হাতে করে নিয়েছি, ফলে কিছু না আর রেখাপাত করে না জীবনে। মানে আপনাদের কাছে যেটা বলতে পারেন যে সেন্টিমেন্ট, এই ওই এই মানে সমস্ত জিনিস, মানে আমাকে দেখে লোকে এখন রোবট ভাবে, যে সকালবেলা ঘুম থেকে উঠে রাত 2:30 অব্দি প্রত্যেকে ভাবে আবার আজকে এই লোকটা কি, যারা আশেপাশে যারা থাকে তারা অসুস্থ হয়ে পড়ে, বা বলে আজকেও আপনি যাবেন রোববারে, তো কি করব, এটাই আমার। স্যার, আপনি বিভিন্ন আসামিকে ইন্টারোগেট করেছেন, টেরারিস্টদের ইন্টারোগেট করেছেন, আর সেখানে সিআইডি আপনাকে ধরে নিয়ে গেল, ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখলো ইন্টারোগেশন রুমে। 10 days। কি রকম ছিল সেই ব্যাপারটা আপনার কাছে? আপনি কিভাবে সেই সময় নার্ভ শক্ত রেখেছিলেন? তেজুতে গিয়ে যখন আমি আসামিদের ওই লয়ারের ইয়েতে পেয়ে গেছিলাম, মানে ওরা কোর্টে হাজিরা দেবে আমার কাছে খবর ছিল, আগে থেকে আমরা জেনে গিয়েছিলাম, ভাগ্য চক্রে পেয়ে গেছিলাম। নর্থ ইস্টের 6 জন মোস্ট ওয়ান্টেড টেরোরিস্টকে পাওয়া মুখের কথা নয়। প্যারামিলিটারি ফোর্সের সাহায্য নিয়ে এয়ারপোর্টে চপার, মানে হোম মিনিস্ট্রি থেকে, পবন হংস থেকে আমার জন্য অ্যালট হয়, ওদেরকে এয়ার লিফট করে সোজা তুলে নিয়ে গিয়ে গুয়াহাটি 14 দিন ইন্টারোগেশন করার পর আবার ওদের কোর্টে গিয়ে সাবমিট করে, মানে পুলিশ কাস্টাডি শেষ হওয়ার পরে তখন জেল কাস্টাডি হয়ে যায়। মাঝে মাঝে ওদের যেতাম ওখানে দেখতে বা ইন্টারোগেশন করতে। তো ইন্টারোগেশনটা শুরু হয়েছিল, ইউ ইন্ডিয়ান, আই এম নাগা, ঠিক এরকম আছে? ভাবে? ইয়েস, মানে ওরা নিজেদের ইন্ডিয়ান ভাবে না, এখনো ভাবে না। তো হিস্ট্রি আছে তার জন্য, ওরা এক সময় ওরা নিজের মনে করে এখন আমরা থাই রাজার আন্ডারে রয়েছি বা হোয়াট এভার। তো এই যখন আমি ধরুন মানে ওই সময় এক্সট্রিম বলতে পারেন যে পুলিশ অফিসার হিসাবে বা সিবিআই অফিসার হিসাবে বা ইন্টেলিজেন্সের হিসাবে এক্সট্রিম পাওয়ার এনজয় করেছি। পাওয়ার এনজয় ওই অর্থে না, মানে জীবনে সবকিছু দেখেছি। ধরুন মানে আমার জন্য 8 ঘন্টার মধ্যে হেলিকপ্টার নামছে হোম মিনিস্ট্রি থেকে, আমি টেরোরিস্ট 6 জনকে, সব থেকে মানে নর্থ ইস্টের মোস্ট ওয়ান্টেড, মানে কাশ্মীরকে বাদ দিয়ে সব থেকে কঠিন জায়গা ওটা, আমি ধরে নিয়ে যাচ্ছি। সেই গ্ল্যামার বা ওই ইয়ে, পেপারে আপনার ছবি বেরোচ্ছে, হোয়াট এভার, মানে তখন মোটামুটি আমাকে সবাই, মানে আজকের দিনেও আমাকে অনেকে ওই ইয়ে হিসাবে চেনে। তো সেই লোককে বসে শীতলকুচির পরে 10 দিন ধরে আমাকে আসামি, মানে মার্ডার কেসে ট্যাগ করার জন্য, আসামি সাব্যস্ত করার জন্য 1 থেকে 100টা কোশ্চেন প্রত্যেকদিন রিপিটেডলি একই প্রশ্ন করে যাচ্ছে একই বারবার, কোশ্চেন, এবং ভিডিও রেকর্ডিং হতো। আর সব থেকে দুঃখের ব্যাপার যে আমার আন্ডারে যারা কাজ করেছে, তারা করেছে সেটা, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, ডিএসপি, তারাই করছিল ইন্টারোগেশন। তারা ইন্টারোগেশন করতো। আমার সিনিয়ররা যারা মানে কখনো বলতো যে, মানে ধরুন তাদের কোনো না কোনো সময় আমি হেল্প করেছি, তারা তখন আমাকে কিভাবে বিদ্ধ করবে তাতে ব্যস্ত ছিল। তো পরবর্তীকালে ক্ষমা টমাও চেয়ে গেছে, ছেড়ে হোয়াট এভার, সেটা অন্য কথা। তো ব্যক্তিগতভাবে কতটা আঘাত করেছিল স্যার সেটা সেই সময়? আমি আবার বলছি যে সেই সব সময় আমি অসম্ভব শান্ত থাকি। একটা কথাই জানতাম, সিকিউরিটি বললাম না, শুভেন্দুদা বলেছিল যে কিছু হলে আমার কাছে পাঠিয়ে দিয়ে আমি ওই হেল্পগুলো করে দেবো। আমার সিকিউরিটিকে বলে গিয়েছিলাম, মানে ওদের কাছেই সমস্ত ডকুমেন্টেশন, মানে আমাকেও তো সাপোর্টিং এর কাগজপত্র রেডি করে ওদের কাছে রাখা থাকতো, ওরা আমাকে নিয়ে যেত। একজনের কাছে বাড়িতে ওগুলো রাখা থাকতো, একজন আমাকে নিয়ে আসতো। তো বলেছিলাম এই হলে এই লয়ারের কাছে এইভাবে যোগাযোগ করে নেবে, এই লোকের কাছে যাবে। তো এর বাইরে গিয়ে মানে প্রত্যেকদিন যখন ইন্টারভিউশন থেকে বেরোতাম 7টা-8টার সময়, তখন মনে হতো ঠিক আছে আজকে তো ঠিক আছে, চলো কমসে কম আজকের দিন তো অতিবাহিত হয়ে গেল। আবার বলছি যে অন্য কেউ থাকলে ভেঙে পড়তো বা আমাকে হয়তো মানে এরকমও ইনফরমেশন এসছে যে আজকে বেরিয়েও না হাইওয়েতে, সেই হয়তো আমার সত্যি হাইওয়েতে যাওয়ার কথা। দেখুন এখন সেটা যদি বলেন প্রমাণ করাটা তো সম্ভব নয়, যে আজকে গেলে কিন্তু তোমার উপরে অ্যাটাক হতে পারে। মানে এরকম খবর আপনি সেদিন পেয়েছেন? আমি ইয়েস, আমার কলিগরাই দিয়েছে, সেদিন আমি সত্যিই বেরোইনি। তো কোনো না কোনো ভাবে না ঈশ্বর হেল্প করেছে, মানে কার ফর্মে কিভাবে করেছে বলতে পারবো না। বা এই যে ধরুন বললাম আপনাকে, আশ্রমে বিভিন্ন সাধু সন্তদের
সান্নিধ্যে থাকতাম, তাদের মধ্যে থাকতাম, মানে ভারতবর্ষটা প্রায় করতে পারেন তীর্থযাত্রা কমপ্লিট হয়ে মানে গেছে। স্পিরিচুয়ালিটিটা আপনাকে অনেকটা হেল্প প্রচুর, করেছে। মানে বৃন্দাবন বলুন, কাশী বলুন, মথুরা বলুন, হরিদ্বার, ঋষিকেশ, হুম, হ্যাঁ, তো ওদিকে পুরী, কামাখ্যা, উত্তরকাশী, নীলকণ্ঠ ধারা, মানে দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, কিচ্ছু বাকি নেই। হুম, সাউথ ইন্ডিয়া আমি এক্সটেন্সিভলি ট্রাভেল করেছি। হুম, মানে আমার মতো সাউথ ইন্ডিয়ান মন্দির বা মানে তীর্থস্থান খুব হয়তো কম লোক চেনে। ওদিকে বৈষ্ণোদেবী বা ওই কি বলে আমাদের অমরনাথ। একটা কথাই বলতে পারি যে ঠিক আসল মোমেন্টে কেউ না কেউ হেল্প করে দিয়ে গেছে। যখন আমার কাছে কোনো টাকা পয়সাও ছিল না, আমি হয়তো আমার মানে এতদিন পাইনি, কিভাবে চলেছে, তো কেউ না কেউ তো হেল্প করেছে। হুম, কেউ না কেউ, মানে আমার ব্যাচমেট হোক বা ইন দ্য ফর্ম অফ সাম ফ্রেন্ড বা হুম। হোয়াট এভার, কেউ না কেউ আমাকে মানে মাসের খরচও জুগিয়ে গেছে, বলতে পারে চিকিৎসার খরচ বা এই যে কেস লড়ার খরচ, সেটা ঠিক জোগাড় হয়ে গেছে কখনো না মানে কখনো। কিরকম বলছি, হুম, আমি আজকে হয়তো হাত দিয়ে কপালে, এবারে সরি গালে হাত দিয়ে ভাবছি যে আজকে আমার কাছে 500 টাকা আছে, আমি কি করবো? ধরুন লয়ারকে 50,000 টাকা দিতে হবে। হুম, কেউ এসে মানে আমার ব্যাচমেট হয়তো ফোন করলো, ভাই কি করছো, ফেস টাইমে কথা বলতো, বা আমার সিকিউরিটির ফোনে কথা বলতো, ভয়ে ডাইরেক্টলি কথা বলতে পারতো না, যে এরকম আছি বলে তুমি তো জানি কিছু বলবে না, তুমি তোমার সিকিউরিটিকে অমুক সময় অমুকের কাছে, মানে আমার সিকিউরিটির কাছে পাঠিয়ে দিও। গিয়ে দেখলাম যে হয়তো মানে মানে আমি যেটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি দিয়েছে। ইয়েস হুম, অ্যামাউন্ট নিয়ে, মানে বিশ্বাস করুন কারো কাছে না আছে ওই সময় পার করার যে অভিজ্ঞতা, কি করে মানে ভয়ঙ্কর। যে হয়তো কোনোদিন আমার ইয়েও নয়, সেভাবে চেনেও না, সেও কোনো না কোনো ভাবে হেল্প করে দিয়ে গেছে। মানে অনেক মানুষের সাথে নতুন করে পরিচয় হয়েছে, সে হয়তো কেউ ধার হিসাবে দিয়েছে, কেউ হিসাবে দিয়েছে, বলেছে পরে কোনোদিন পেলে দিয়ে দিও, কি করে, হুম, মানে যারা ব্যক্তিগত বন্ধু তারা দিয়েছে। না হলে ওই সময় দেখুন, আমি যখন চাকরি ছেড়েছি তখন আমার গ্রস স্যালারি ছিল 2,34,000 টাকা, আচ্ছা, সঙ্গে 2খানা গাড়ি, 480 লিটার তেল, 4খানা বডিগার্ড, হুম, ঘরে হুম, কুক, হুম, মানে মোটামুটি আমার পিছনে সরকারের হয়তো 5 লাখ টাকা খরচা ছিল মাসে। হ্যাঁ, সেই জায়গা থেকে জিরো বা মাইনাসে গিয়ে চালানো ইম্পসিবল, এক্স্যাক্টলি, বাট চলে গেছিল। চালিয়েছে। আর কোনো টাকা আমি উইথড্র করতে পারতাম না, সেক্ষেত্রে হয়েছে মানে কিছু না কিছু ভাবে হেল্প পেয়েছি। আবার যেটা বললাম যে প্রচন্ড লোক ছিলাম, তো মানে দুঃসাহসী বললেও ভুল হবে, মানে এতটা হওয়া কারো হয়তো উচিত নয়। আর কেউ যদি, একটা খুব বদভ্যাস আছে, আপনি আমায় ভালোভাবে বললে আপনার জুতো মাথায় নিয়ে সবকিছু করে দেবো, আমাকে যদি ওই চ্যালেঞ্জ নিয়ে নেয়, কপালে দুঃখ আছে। মমতা ব্যানার্জিকে ওই চ্যালেঞ্জটাই বলেছিলাম যে আপনার 12টা আমি বাজিয়ে দেবো, চিন্তা করবেন। এটা আপনি বলেছিলেন? এবং তৎকালীন ডিজিকে গিয়ে বলে এসেছিলাম যে আমার সাথে আজকে হলো বলে আপনারা সেই বাঘপাড়ার মতো এই রাখালের পড়েছিল, পালে বাঘ, হ্যাঁ। ওরা বাকিরা আনন্দ পেয়েছিল, কেউ আসেনি করতে, আপনাদের পালেও একদিন বাঘ পড়বে। আপনি ভেবেছিলেন যে বিজেপি এইরকম ম্যান্ডেট নিয়ে জিতবে? না না, ওটা তো ভাবা সম্ভব নয়। দেখুন, আমি অসম্ভব যে দিল, ঠিক আছে, আমি যদি মনের মধ্যে কোনো কিছু চিন্তা করি এটা করব, কোনো না কোনো দিন করবো, মানে আমার ব্রেনের মধ্যে চিপে ডাউনলোড করা থাকে যে এর 12টা বাজাবো, মানে বাজাবো। আমি দায়িত্ব নিয়ে বলে এসেছিলাম, এবং এবারের ইলেকশনের মানে প্ল্যানিং বা অন্যান্য অনেক কিছুতেই, যেটা বললাম আপনাদের, মানে কিছু তো অবদান আছে, ইনভলভ ছিলেন আপনি মানে ডিরেক্টলি। কিভাবে হতে পারে। আমি দুটো জিনিস জানতাম, যে ভোট ঠিক মতো হলে আর কাউন্টিং ঠিক মতো ঠিকঠাক হলে হলে। এরা জীবনেও জিততে পারবে না। কি করে ম্যানিপুলেশন করে। কুচবিহারে আমি 2021-এ যখন এসপি ছিলাম, কুচবিহারে 37% মাইনরিটি পপুলেশন, আচ্ছা, সেখানে 9টার মধ্যে 7টা সিট জিতেছিল। অথচ এইসব জায়গাতে যে সেখানে অনেক কম ছিল, মাইনরিটি 20%-এর নিচে, 10%, সেই সব সিট জিততে পারেনি। তো আমি জানি কি করে জিততে হয়, কি করে জেতে এরা।
তো সেই জায়গাটাকে কি করে ড্যামেজ করতে হয়, ব্লক করতে হয়, সেই জায়গাগুলি আমি দিনের পর দিন মানে অল সিনিয়র লিডারকে পোক করে গেছি, যেটা করতেই হবে করতেই হবে করতেই হবে করতেই হবে। ফাইনালি সেটা হয়েছে। এবং এরা জিতলে কি হতে পারে মানে সেই ভয়াবহতাটাকে বোঝাতে সক্ষম হয়েছিলাম। বিজেপি ক্ষমতায় আসার পর, আপনি এমএলএ হওয়ার পর, তৃণমূলের কেউ যোগাযোগ করেছিল আপনার সঙ্গে? তৃণমূলের তখনও প্রচুর লোকের সাথে যোগাযোগ ছিল, এখনো আছে। বা দেখুন, ব্যক্তিগত স্তরে যারা বন্ধু বান্ধব হয় বা যাদের সাথে পার্সোনাল রিলেশন থাকে, আমার পরিবারেরও হয়তো অনেকের ইয়ে থাকতে পারে না, হয়তো আমার মতে বিশ্বাস করেন না, তৃণমূলের থাকতে পারে, সিপিএম এর লোক থাকতে পারে, তো তার সাথে যে মিশবো না ভাই, আমি ওই কালচারও বিশ্বাস করি না। মমতা ব্যানার্জি, রাজীব কুমার এবং মমতা ব্যানার্জির ক্লোজ সার্কিটে থাকা লোকজন যারা এই পুরো সিস্টেমকে মানে কাকে কোথায় ফাঁসাতে হবে, কিভাবে ক্ষমতা দখল করতে হবে, কি করে চুরি করতে হবে, কি করে এই পুরো সিস্টেমটাকে চালাতে হবে, ঠিক আছে, এত বছর ক্ষমতা রাখতে গেলে কি করতে হবে, এই পুরো সিস্টেমটার বিরুদ্ধে লড়াই ছিল। কিন্তু ব্যক্তিগতভাবে অনেকের সাথে যোগাযোগ ছিল। এবার অনেকে হয়তো বাধ্য হয়ে, এখন তো দেখছেনই যে নাহলে এত ভালোবাসা থাকলে তো সকলের সঙ্গেই থাকতে পারতো। আপনি কি বলছেন রাজীব কুমার ডিরেক্টলি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন? মানে হি ইজ দ্য ব্রেন চাইল্ড অফ অল দিস কারাপশনস অ্যান্ড আদার থিং। মানে মমতা ব্যানার্জিকে অত রকম অপকর্ম করতে হয়, মানে কি করে, যেমন সারদার তদন্তটাকে নষ্ট করেছেন, অন্যান্য তদন্তকে নষ্ট করেছেন, অভয়ার তদন্তকে নষ্ট ঠিক করেছেন। কি হয়েছিল স্যার আরজি করের কেসটায়? আরজি করের কেসে কি হবে, মানে গ্যাং রেপ উইথ মার্ডার হয়েছিল, সেই পুরো ইয়েটাকে ভাঙচুর করে পুরো যত ব্লাড স্ট্রেন থেকে ওয়্যারিং অ্যাপারেল থেকে সেই মেয়েটির যত কিছু, মানে ধরুন ভ্যাজাইনাল সোয়াব থেকে বা যে যারা যারা রেপ করেছিল তাদের যে কি বলবো সিমেন থেকে যেগুলো থাকা উচিত সিন অফ ক্রাইমে, চাদর বালিশ ইয়ে সবকিছুতে ডিস্ট্রয় করে দিয়ে, যেখানে যেখানে রক্তের দাগ বা অন্যান্য সিমেন্ট বা ভ্যাজাইনাল সোয়াবের দাগও লেগে থাকতে পারে, সবকিছু ভেঙে তছনছ করে পুরো ঘরটাকে নতুন করে আবার রিকনস্ট্রাকশন করেছিল, সবকিছু সিন অফ ক্রাইমটাই বদলে দিয়েছিল। তো এগুলো তো সরকারের কি স্বার্থ ছিল এতে? সরকারের খুব ঘনিষ্ঠ লোকজন জড়িত ছিল। এত যদি ওই মেয়েটি ওর ওই আমার মতো হয়তো দুঃসাহসিক ছিল বলেই নিশ্চয়ই ওদের যে অপকর্মগুলো সামনে নিয়ে আসবে বলে আমি যতটা শুনেছি, যে ও সেরকম ধরনের কিছু স্টেপ, এই সন্দীপ ঘোষ অ্যান্ড কোম্পানি, এক তো এটা ছিল, প্লাস মানে ওকে থ্রেটও দেওয়া কি করে ডাক্তার হতো বা ইয়েতে ওই কি বলে আপনার এমডি তে কি করে মানে পাস করানো হতো, সেক্ষেত্রেও সেই একই থিওরি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কি কেউ যুক্ত ছিল? থাকাটা খুব স্বাভাবিক, নাহলে এতটা রিস্ক নিয়ে কেউ যাবে না। দু নম্বর কথা, দেখুন মমতা ব্যানার্জি এমন একটা মহিলা না, মানে সব ক্ষেত্রে উনি অপরাধীদের আড়াল করার জন্য এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য শি হ্যাজ গন টু এনি এক্সটেন্ট, ঠিক আছে। আর মমতা ব্যানার্জি একজন মেয়ে হয়ে মানে প্রত্যেকটা রেপ উইথ মার্ডার বা নারী নির্যাতনের কেসে এমন এমন মন্তব্য করেছেন, মানে বলা উচিত নয়। যে আমার মনে হয় না উনি কোনো মানে নারী হয়ে, মানে উনি নারী কি না, মানে তার যদি ফিলিং উনি নিতেন, আমার মনে হয় কোনোদিন, বা ওনার পরিবারের কারোর সাথে যদি হতো কোনোদিন, কিভাবে রিয়াক্ট করতেন সেটা আমার দেখার ইচ্ছা ছিল, ঠিক আছে। মানে ওনার একটাই উচিত ছিল, মানে লোকজনের যদি কেউ জুতো খুলে না ওনার গালে দুটো ছাটিয়ে মারতো কোনোদিন, তাহলে হয়তো সম্বিতটা ফিরে পেত। মানে কোনোদিন কেউ মানে সত্যি কিছু কিছু মানুষ না অপরাধের মানে কোনটা ন্যায় কোনটা অন্যায় বা কোনটা অপরাধ সেটা বোঝে না, শি ফলস ইন দ্যাট ক্যাটাগরি। মানে এতটাই ক্রিমিনাল মাইন্ড, মানে কোনটা ঠিক কোনটা বেঠিক কোনটা ইয়ে, মানে সারা জীবন শুধু নিজের পার্সোনাল গেনের জন্য রাজনীতি করেছে, কখনো কোনো মানুষের ভালোর জন্য করেনি। ওনার ঘনিষ্ঠ বৃত্তে যারা ছিলেন তারাও কি কখনো ওনাকে সঠিক পথে আনার কথা ভাবেননি? কোনো ক্ষমতা ধরতো না, মানে যে নিজেই বলেছিল আমি গুন্ডাদের কন্ট্রোল করি, এটা দিয়ে তো শুরু। ভবানীপুর থানা থেকে আপনাদের মনে পড়ে না যে অপরাধীদের ছাড়িয়ে নিয়ে আসা পুলিশ,
পুলিশ তলায় টেবিলের লুকাচ্ছিল। তলায় ঢুকে গিয়েছিল। তো যিনি মুখ্যমন্ত্রী গিয়ে অপরাধীদের থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসেন, মানে ওই তো সিনেমাতে যে সাউথ ইন্ডিয়ান মুভিগুলোতে দেখবেন যে গুন্ডাদের গুন্ডার কন্ট্রোলার পুলিশ বা ওনার পাশে যারা থাকতো, ওই দিদি 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 আজকে কবার দিদি বলেছে, যদি ধরুন কালকে বলেছে 29 বার, আজকে 28 বার কেন বলেছে, সেটাও হয়তো কাউন্ট হতো, সেটা নিয়ে কোনো না কোনো শাস্তি পরের দিন হয়ে যেত। এইসব নাটক তো চলতোই, আর সবাইকে তো করে করে খেতে হবে। তো সেই রিস্কে দেবে যে কালকে থেকে সবকিছু বন্ধ, খাবার নেই, সেটাই। কিছু নেই, ইয়ে নেই, সেটাই। কি করবে? তো বাধ্য হয়ে সবাই, মানে মোটামুটি সবাইকে চুরি দাড়ি থেকে আরম্ভ করে যত নোংরা কাজে নামিয়ে দিয়েছিল। মানে আপনি ফিল্ম ইন্ডাস্ট্রিটা দেখুন, মানে কোথায় নামিয়ে দিয়ে গেছে, মানে কি কি বেরোচ্ছে আপনি ভাবুন ভালো করে। এক্স্যাক্টলি। মানে একটা এমন ইয়ে নেই, দেখুন সব কটা ডিপার্টমেন্টে করাপশন, মানে পরবর্তীকালে 100 বছর পরে, বরং উল্টে বলুন, 100 বছর পরে এটা নিয়ে যদি কেউ রিসার্চ ওয়ার্ক করে যে কোন এমন একটা দিক বার করুন যেখানে করাপশন হয়নি, সেটা একটা ইয়ে হতে পারে। 2 নম্বর কথা, সব কটা ক্রাইম হয়েছে, মার্ডার, রেপ, নারী নির্যাতন, ধর্ষণ, হোয়াট এভার, উনি 10 লাখ টাকা বা 5 লাখ টাকা করে মূল্য ধার্য করেছেন, দিয়েছেন, আর অপরাধীদের ছাড়ানোর জন্য সুপ্রিম কোর্ট অব্দি দৌড়েছে, পুলিশকে দিয়ে সমস্ত এভিডেন্স ঘেটে নষ্ট করে দিয়েছে। সিআইডি তদন্ত করেছে, সাজা হয়েছে, সিআইডি কে আবার নতুন করে কেস। শি ইজ বেসিক্যালি ক্রিমিনাল মাইন্ড। মানে ওনার রাজ্যে আসাটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য বয়ে নিয়ে এসেছিল। আমরা প্রায় 50 বছর পিছিয়ে গেছি এবং আমাদের এত বদনাম হয়েছে বাইরে, এবং পুরো আজকে যে সিস্টেম না, আমরা যে সিস্টেমকে এখনো ঠিক করতে পারছি না, স্ট্রাগল করতে হচ্ছে প্রত্যেকদিন। এর জন্য যেটা বললাম যে ন্যায় আর অন্যায়ের প্রভেদ, এটা মানুষ এখনো ঠিক করে উঠতে পারে। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার এরকম কোনো এক্সপিরিয়েন্স আছে? কারণ আমরা তো তাকে সেকেন্ড ইন কমেন্ট বলে জানতাম তৃণমূলের। অভিষেক ব্যানার্জির সাথে আমার এরকম ভাবে খুব একটা কনফ্রন্ট, এবারে প্রোডাক্ট তো একই বাড়ির প্রোডাক্ট, মানে সেই জন্য ওই যে বলে না মমতা ব্যানার্জি আমি কিছু জানি না, বাকি ইয়ে করে, সবকিছু জানেন উনি, দায়িত্ব নিয়ে অভিষেক ব্যানার্জিকে ইয়ে করেছে। আলটিমেট মাথাটা ওনার, কাজটা ওর হাত দিয়ে করিয়েছে। মানে অভিষেক ব্যানার্জি সম্পর্কে তো দেখতে পাচ্ছেন, মানে জীবনের এমন কোনো ভোগ নেই যেটা ইয়ে করেন। এগুলো তো মানে কি বলবেন। স্যার, এতদিন আপনি যখন পুলিশ ছিলেন তখন রাজনীতিবিদদের দেখতেন বাইরে থেকে, আর এখন আপনি রাজনীতির অন্দরে, এখন রাজনীতিবিদদের কেমন ভাবে দেখছেন? কোনো ডিফারেন্স? না না, এই মুহূর্তে যারা নতুন এসছেন, আমি তারা সবটা অনেক মিলিয়ে স্বচ্ছ বলছি, মানুষ, তৃণমূল বিজেপি সব অনেক স্বচ্ছ মানুষ এসছে। আর বিজেপি তৃণমূলেরও তো মধ্যে ভাঙন হয়েছে, সেই নব্য তৃণমূল আর মানে আমার মনে হচ্ছে হঠাৎ করে এরাও অনেক, কি বলবো, মানে মনে হচ্ছে অনেক কত ভদ্র, কত ট্রান্সফরমেশন হয়ে গেছে Yes, বলছেন। মানে প্রত্যেকটা যখন বিপক্ষ দলের বিধায়ক বা ইয়ে আসেন এমপি, মানে এত সৌজন্যের বহিঃপ্রকাশ হয়, নিজেরও ইয়ে লাগে, মানে যেটা যেটা দেখে আপনি অভ্যস্ত ছিলেন না। মানে আচ্ছা। এখন যে কোনো এমএলএ এমপি বা চেয়ারম্যানের কাছে গেলে মানে মনে হয় যে এই ইয়েটা যদি গত দিনে থাকতো, এরা যদি 5% থাকতো, মানুষকে এত মানে তখন মানুষকে মানুষ জ্ঞান করতো না, কোনো কারোর সাথে দেখা করতো না, কিছু করতো না। এই সৌজন্য ইটস আনবিলিভেবল। স্যার, তারা এখন মানে কি বলবো, আমাদের সাথে কতটা আগ্রহী, একসাথে কাজ করতে করার জন্য কতটা উদ্গ্রীব। একদমই স্যার, একদম শেষ প্রশ্ন আপনাকে, যে আজ থেকে 20 বছর পর আপনি কি চাইবেন, মানুষ আপনাকে কিভাবে মনে রাখবে? একজন দক্ষ রাজনীতিবিদ না একজন দক্ষ পুলিশ অফিসার? সোসাইটি ট্রান্সফর্মার, মানে যে উদ্দেশ্যে আসা। রাজনীতি দেখুন, চাকরি করতে গিয়ে এখানে বাধ্য হয়ে এসেছিলাম, ওটা একটা দিক ছিল, মানে ডেস্টিনি নিয়ে এসছে, বাধ্য হয়েছিলাম আসতে। কিন্তু যেহেতু এসছি নাও উইথ এ মিশন, মানে যেদিন থেকে এসছি 20 বছর পরে হয়তো যেদিন মনে হবে আর ভাল লাগছে না, ঠিক আছে, ওই দীর্ঘ ওইভাবে তো থাকবো না, হয়তো 20 বছর পরে বললাম ঠিক আছে সবকিছু থেকে ছেড়ে এবার সন্ন্যাস নিলাম, কি হোয়াট এভার যাই হলো, মানে সোসাইটি চেঞ্জ হবে,
রাজ্য দেশ অনেক বেশি উন্নত হবে, এমন একটা জায়গায় গিয়ে আমরা পৌঁছবো যেখানে একটা ভিশন থাকবে। আর যারা নতুন রাজনীতিবিদ আসবেন, মানে ধরুন আমার বয়সে যারা আছেন বা আমার থেকে বেশি বা কম যারা আছেন, মোটামুটি আগামী 20 বছর আমার সাথে রাজনীতিতে থাকবেন, অনেক স্বচ্ছতার সাথে, অনেক আর পলিটিক্যাল ভিশনটা অনেক মডার্ন হবে, মানে খুব সাবস্ট্যান্ডার্ড পলিটিক্স হতো, এটা চাইবো না। আর যেই আসুন না কেন সে মানুষের জন্য কাজ করবে, নতুন টেকনোলজি দিয়ে কাজ করবে, টেকনোলজি সার্ভি লোকজন যেন আসে, নতুন থিঙ্কিং নিয়ে আসে, ঠিক আছে? তো ওই চুরির প্রবণতাটা যেন অনেক কম থাকে, মানে ব্যক্তিগত স্বার্থের থেকে মানুষের স্বার্থটা অনেক বেশি ইয়ে হয়। আর যে টাকা পয়সাগুলো মানুষের জন্য আসে যেন প্রপারলি ইউটিলাইজ হয়, মানে ফান্ড ডাইভার্সন হয়ে না চলে যায়। এবং আবার বললাম যে 20 বছর, আমরা তো 50 বছর পিছিয়ে আছি, 20 বছর পরে যেন ভারতবর্ষের টপ মানে 1, 2, 3 স্টেটের মধ্যে আমরা থাকতে পারি, একসময় যেটা ছিল বেঙ্গল, যেটা ছিল সেটা যেন অ্যাচিভ করতে পারে। আর এই ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ যেন কারো না থাকে আশা করব। বা বিশেষ করে বেশ কিছু যেটা বললাম যে টেকনোলজি বা ইয়ে নিয়ে যেহেতু কাজকর্ম করি, বা এই ধর্মীয় সংগঠনগুলোকে নিয়েও অনেক বড় স্কেলে কাজ করার ইচ্ছে, তখন হয়তো ইচ্ছা হবে তখন ওদের সাথে বেশি কাজকর্ম করার, বা অ্যাডভাইজারি বোর্ডে তখন হয়তো চলে যেতে চাইবে। থ্যাংক ইউ সো মাচ স্যার, যে আপনি ব্যস্ত সময়ের মধ্যে আমাদের সময় দিলেন আড্ডা স্টেশনের তরফ থেকে। থ্যাংক ইউ সো মাচ। আমরা কথা বলছিলাম এমএলএ দেবাশিস ধরের সঙ্গে, যিনি একসময় পুলিশ অফিসার ছিলেন এবং এখন তিনি রাজনীতির ময়দানে। তার অনেক কাজ করা বাকি, সেদিকে তো আমরা লক্ষ্য রাখবই। তবে আজকের আড্ডা একেবারে জমে উঠলো, তিনি শেয়ার করলেন তার নানান অভিজ্ঞতার কথা। আড্ডা স্টেশনে এরকমই আড্ডা, গল্প, মানুষের অভিজ্ঞতার তথ্য আপনারা পাবেন, তাই দেখতে থাকুন আড্ডা স্টেশন। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাদের জন্য ভীষণ রকম ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ।